what are people thinking about us, it doesn't matter. What you think about yourself, that is what should matter at the end of the day. No matter what size, shape, color, height you are, আগে নিজেকে নিয়ে হ্যাপি থাকা শিখো, everything else will fall into place. সবসময় ইভেন যখন বিয়ের কথাও আসে, একটা ছেলের ইনসিকিউরিটি তাকে কিভাবে ফিল করানো হয়, ছেলের মানে বাড়ি নাই, গাড়ি নাই, ওর জব নাই, হ্যাঁ, আর একটা মেয়েকে কিভাবে ইনসিকিউর ফিল করানো হয়, মেয়েটা দেখতে ভালো না, ও হয়তো কালো হতো, মোটা ও হতো। মুভির নামটা নিয়ে a lot of people were pissed off. এটা এরকম নোংরা নাম কেন? এটা নোংরা কিভাবে? এটা তো একটা মানে একটা নাম্বার। এখন তোমার পারসেপশন নোংরা দেখে তোমার কাছে নোংরা লাগছে। আমি কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন করার আগে কিন্তু আমি একটা ইভেন্ট প্ল্যানিং ফার্মে ছিলাম। মুভির ক্যারেক্টারের সাথে আমার এইভাবে অনেক মিল আছে। I do not want to be 40 and still making, এই কি অবস্থা, হাই গাইজ, ওয়েলকাম টু মাই ফুড ব্লগ। I don't want to do that. আমার এই ফ্রেন্ড গ্র্যাজুয়েট করে ফেলছে, আমার এই ফ্রেন্ড গাড়ি কিনে ফেলছে, আমার এই ফ্রেন্ড বাড়ি কিনে ফেলছে। আর ফেসবুকে তখন সবকিছুই মানে যতটুকু না যে করে পাবলিক, আর শো অফের ব্যাপারটাও একটা আছে। যে এটা রেজারা এরকম মিলে ফাইজলামিও করতো যে আমি ফ্রিজের ফ্রোজেন ফ্রুট যে ফ্রিজ থেকে বের করলেই ঘাম, আবার একটু গাড়িতে এসিতে যে বসতাম, আবার এসে আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম সার্কেল প্রেজেন্ট পডকাস্ট স্টেশন সিজন 2-তে। এবং আজকে আমাদের সাথে একজন গেস্ট আছেন এবং গেস্টটা খুব দূর থেকে এসছেন। জি, আপনারা রাইট, যে গেস্ট এসেছেন সুদূর ঢাকা থেকে। তার পরিচয়টা যদি দেই আজকে, আমি ব্যক্তিগতভাবে তাকে যেভাবে চিনতাম, আমি যখন ফেসবুকে ঢুকতাম আমার অবসর সময় বা ব্যস্ত সময়, তাকে আমি হয়তো রিলসে দেখতাম, বিভিন্ন পোস্টে দেখতাম, বিভিন্ন কন্টেন্টে দেখতাম। বাট হঠাৎ করে একদিন দেখি তিনি এখন চিত্রনায়িকা। হ্যাঁ, হয়তো আপনারা অলরেডি চিনেছেন তিনি কে। তিনি আমাদের প্রিয় কারিনা কায়সার আপু। আজকে আমার প্রশ্নটা হচ্ছে, আপু চট্টগ্রামে এসে কেমন লাগে আপনার, এবং চট্টগ্রামের মতো এমন একটা জায়গায় পডকাস্টে এসে কেমন লাগছে? চিটাগংয়ে তো প্রায় আসা হয়। এটা অ্যাকচুয়ালি আমার খুবই পছন্দের শহর। আমার মনে হয় যে আসলে ঢাকা খুব আনলিভেবল, আর এখন ঢাকার বাইরে গেলেই মনটা খুব ভালো হয়ে যায়। আর চিটাগংয়ের সাথে আমার একটা আলাদা এফেকশন কাজ করে এখানের। মানে আমার মনে হয় যে মানুষজন খুব ঠান্ডা, খুব আন্তরিক, আর মানে তোমাদের হসপিটালিটি এটা অন্য লেভেলের। আসলেই মানে এভরিওয়ান হিয়ার ইজ সো ওয়ার্ম, সো ওয়েলকামিং। আর ইভেন মানে শহরটা ইটসেলফ, এই যে পাহাড়ের মাঝখান দিয়ে কিউট কিউট রাস্তা, আমার মজা লাগে কি যখন স্পেশালি কোনো উবারে বা কোনো গাড়িতে উঠে যদি বলি যে আজকে কি রাস্তায় জ্যাম আছে, হ্যাঁ 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 জ্যাম আছে, যাইতে সময় লাগবে, ওই জ্যামটাও আমাদের কাছে কোনো জ্যামই না। যে মানে ওরা যেভাবে হাইপ আপ করে বলে যে না না মানে সময় লাগবে, ওই সময়টা হচ্ছে 10 মিনিট 15 মিনিট। ওইটা আমাদের, আমরা ইউজ টু যে 2-3 ঘন্টা রাস্তায় বসে থাকি। সো চিটাগং এর সাথে তো অফকোর্স একটা আলাদা রকমের আমার মানে কি বলবো একটা এফেকশন কাজ করার। আমি সবসময় আসলে এক্সকিউজ খুঁজি যে কিভাবে কখন আসা যায়। হ্যাঁ, আর এবারও যেমন একটা ফ্রেন্ডের আমার তার হলুদে আসছি, সো এখন একটা আলাদা রকমের এক্সাইটমেন্ট কাজ করতেছে। আর যেটা তুমি বললা যে চিটাগং এর সাথে যেমন আমার অনেক মেমোরিজও আছে। সো নট অনলি মানে যে কন্টেন্ট যেটা যারা দেখে তারা বুঝতে পারবে যে আসলেই যে যত আমার ক্রেজি ভ্লগস বা যত মজার ভ্লগস আমার মনে হয় ম্যাক্সিমাম চিটাগংয়ে বা কক্সবাজারে শুট করা। আপু আমরা সবসময় আপনাকে দেখে থাকি, আপনি অনেক ফান লাভিং এবং এমন অসংখ্যবার হয়েছে আপনি ব্যক্তিগত সবসময় ব্যক্তিগতভাবে আপনি হাসাতেই পছন্দ করেন, এটা আমরা সবাই জানি। আপনি অনেক ফানি কন্টেন্ট করেন। তো সেই জায়গা থেকে আমরা যদি কন্টেন্ট ক্রিয়েশনেই আপনাকে সর্বপ্রথম আমরা চিনি, তো সেই জায়গা থেকে একদম একটা ম্যাসিভ মুভমেন্ট, আমি ডেফিনেটলি বলবো একটা সাহসের ব্যাপার। আপনি এখন আপনাকে অনেক জায়গায় চিত্রনায়িকা বলে, এবং মেইন যে ক্যারেক্টার, আপনি একটা ফিল্মে, কোনো নাটক না, ওয়েব সিরিজও না, একদম ডিরেক্ট একটা বড় পর্দায় আপনি কাজ করেছেন। সো সেই জায়গায় আপনার এই চেঞ্জেসটা, এই ওয়ার্ডিংসটা কেমন লাগে আপনার? এটা আমি বলবো যে আচ্ছা চিত্রনায়িকা মানুষজন ঠিক আছে ডেফিনেশন, আমি ওইভাবে এটা এত সিরিয়াসলি নিচ্ছি না। কারণ এই যে এটা তোমরাও এটা একটু আগে ফারিব ক্যামেরার পিছন থেকে বলছে যে আপুকে চিত্রনায়িকা বলবা, এটা মানুষজন ফাইজলামি করে বলছে না, এমনি বলছে। বাট আমার মনে হয় না যে একটা কাজে এটা ডেফিনেশন এইভাবে নেওয়াটা উচিত হবে। বাট আমি এটা বলবো যে হ্যাঁ, এরকম একটা অপরচুনিটি আমার মনে হয় যে এইভাবে এত সুন্দর একটা গল্পের মাধ্যমে আর এত মানে এরকম ভাবে ডেবিউ করা, দিস ইজ ট্রুলি আমি বলবো আমি ভেরি গ্রেটফুল। আর এই জিনিসটা কি যে দিস ওয়াজ নট প্ল্যান্ড, যে গল্পটা যখন আমাদের টিমের কাছে আসে
তখন আসলে ক্যাস্টিং নিয়ে যখন কথাবার্তা চলে খুব অর্গানিক ভাবে আর কি আমাকে ক্যাস্ট করা হয়। আর যারা গল্পটা দেখেছে, আমি এখনো স্পয়লার্স দিতে চাই না, বাট আসলে মুভিটা দেখলেই বোঝা যায় যে ওয়ান অফ দ্য মেইন রিজনস দ্যাট আই ওয়াজ ক্যাস্ট ইন দিস ফিল্ম যে ক্যারেক্টারটা অনেকটুকু আমার সাথে যায় এই জন্য। তো এই জিনিসটা যখন অর্গানিকলি হয়ে উঠে পড়ে আর মানুষজন যেভাবে এটাকে অ্যাকসেপ্ট করছে, কারণ শুরুতেও কিন্তু আমার মনে হয় যে এত অ্যাকসেপ্টেন্স ছিল না যখন পোস্টার বের হয়েছে যে না কন্টেন্ট ক্রিয়েটর কেন ফিল্ম বা করবে, এই ফিল্ম কে দেখবে, মানে নানা ধরনের কমেন্ট এখনো পোস্টারের নিচে আছে। বাট মানে সবচেয়ে সারপ্রাইজিং জিনিস হচ্ছে যে যারা মুভিটা দেখেছে এখন দের ওপিনিয়ন ইজ ফ্লিপড। ওই মানুষগুলাই হয়তো আমাকে মেসেজ করে করে বলছে যে না আপু, আমার একটা ধারণা ছিল একরকম হবে, বাট আসলে পুরো পারসেপশনটা চেঞ্জ হয়ে গিয়েছে। সো এইটা যেমন আমি খুবই গ্রেটফুল যে এরকম একটা গল্প মানুষের সামনে আনতে পারছি। আমি যদি অনেস্টলি বলি, আমি নিজেও মুভিটা দেখেছি এন্ড খুবই ভালো কাজ করেছেন আপু। সত্যি বলতে আমি যখন মুভিটা দেখা শুরু করি, যখন অডিয়েন্সরা কমেন্ট করছে যে কারিনা কাইসারের অভিনয় খুবই দারুণ, যেখানে আরো বড় বড় অভিনেত্রীরাও ছিলেন, বাট সেই জায়গায় আপনার যখন প্রশংসা আমি দেখছিলাম, আমার নিজের কাছে একটু ডাউট হচ্ছিল যে এগুলা কি পেইড, একদম অনেস্টলি যদি বলি। বাট সেই জায়গায় আমি নিজে দেখি যে আপনার যে ক্যারেক্টারটা আপনি প্লে করলেন খুবই গাম্ভীর্য, কিছু কিছু সময় আপনি খুব সিরিয়াস আসলে বলতে গেলে একদম ম্যাক্সিমাম টাইমেই, এবং কিছু কিছু জায়গায় আপনি কিছু কর্পোরেটের মধ্যে টক্সিক বলবো না, যেমন আপনার কলিগ একটা, আমি জাস্ট একটু করে বলছি যে সে কাজটা নিতে চাচ্ছে না, বাট আপনি কোনো কথা শুনছেন না। তো সেই জায়গা থেকেই আপনি এত সুন্দর করে প্লে করলেন আপনার রোলটাকে ওই জায়গায়। তো আমি একটু জানতে চাই আপু যে ব্যক্তিগত জীবনে, মানে আপনি আমাদের প্রত্যেকের ভিতরেই কিন্তু আরেকটা সত্তা থাকে, আমরা ক্যামেরার সামনে ভিন্ন, আমরা ব্যক্তি জীবনে ভিন্ন। সো প্রশ্নটা হয়তো আপনি অনেকবার অ্যান্সার করেছেন, বাট আমার প্রশ্নটা হচ্ছে আসলে কারিনা কাইসার ব্যক্তি জীবনে কেমন আসলে? আমি মনে হয় ব্যক্তি জীবনে মানে এই ক্যারেক্টারের চেয়ে অনেক ডিফারেন্ট অনেস্টলি, কারণ এই ক্যারেক্টারটা মুভিতে যতটুকু না দেখানো হয়েছে, আমি বলবো যে এই ফেজটা দিয়ে আই হ্যাভ অলরেডি ওয়েন্ট থ্রু দিস ফেজ, যে এটা আমার কারেন্ট ফেজ না। বাট আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়ের মধ্যে যে সায়রা ক্যারেক্টারটা একটু না হলেও আছে, কারণ আমার যেভাবে আসলে আমরা দেখাই যে উপর দিয়ে আমরা সবাই যতটুকু না কনফিডেন্ট থাকি, আমার মনে হয় যে একটু ইনসিকিউরিটি, একটু মানে আমরা আমাদের ফ্লজ নিয়ে অন্য মানুষের চেয়ে বেশি কিন্তু নিজেরাই আমরা ফ্লজ নিয়ে কনসার্ন, যে আমার এখানে একটা ছোট পিম্পল হলে অন্য কারো চোখে না পড়লেও কিন্তু সারাদিন আমার এটা মনে হচ্ছে যে ঠিক আছে ফাউন্ডেশনটা কনসিলারটা কি সরে গেল, এটা কি ফুলে যাচ্ছে নাকি। কিন্তু আমি যতটুকু নিজেকে নিয়ে ভাবছি, আসলে এই মাইন্ডসেটটা ইম্পর্টেন্ট যে কেউ আসলে আমাকে নিয়ে এত ভাবছে না। সো ওইটা একটু ওভারকাম করতে হবে, যে এই যে আমরা যে এত কনসিয়াস হয়ে থাকি যে হোয়াট আর পিপল থিঙ্কিং অ্যাবাউট আস, it doesn't matter what you think about yourself, that is what should matter at the end of the day. আর this is a mantra that I live by now. আর এটা মানে যেটা তুমি বললা যে ব্যক্তিগত জীবনে আসলে আমি এরকমই, যেরকম দেখতেছো আমি আই ট্রাই টু বি অপটিমিস্টিক, আই ট্রাই টু বি হ্যাপি অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতটুক পজিটিভ থাকা পসিবল। আমি এটা বিলিভ করি যে ওয়েন ইউ আর হ্যাপি, ওয়েন ইউ আর পজিটিভ, গুড থিংস উইল হ্যাপেন টু ইউ। এটা মাইন্ডসেটের উপরে ডিপেন্ড করে। আর মুভিটার যেমন একটা জার্নি আমাদের দেখাতে হয়েছে, কারণ একবারে কিন্তু সায়রার যে ক্যারেক্টার তুমি বলে যে বস লেডি হয়ে গিয়েছে, ও কিন্তু আগেও কিন্তু অর্ডার নিত, আমি যদি ওই প্রসঙ্গে বলি, ও কিন্তু আগে অর্ডার নিত, তারপরে আস্তে আস্তে কিন্তু তার জার্নিতে এমন হয় সে এখন অর্ডার দিতে পারছে, তার মধ্যে ওই কনফিডেন্সটা কাজ করে যে সে একটা টিম লিড করছে। সো এই কনফিডেন্সটার কিন্তু তার একটা জার্নি আমরা দেখানোর চেষ্টা করেছি। আর আমার মনে হয় যে সবারই এই ফ্যাক্টর দিয়ে অনেক রিলেট করতে পেরেছে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার একটা জার্নি যখন তুমি ওভারকাম করো আস্তে আস্তে, তখনই কিন্তু মানে একদিনে কিন্তু মানুষ চেঞ্জ হয় না, যে আমি ঘুম থেকে উঠে ঠিক আছে কালকে আমি ইনসিকিউর ছিলাম আজকে আমি কনফিডেন্ট, এরকম কিন্তু না। সবারই একটা পার্সোনাল জার্নি থাকে, বাট আমরা এইটাই এনকারেজ করার চেষ্টা করছি যে জার্নিটা যেন একটা পজিটিভ নোটে কনক্লুডেড হয়, যে তুমি যেন কনফিডেন্স নিয়ে বের হয়ে আসতে পারো, তুমি যেন নিজেকে নিয়ে হ্যাপি থাকো, নো ম্যাটার হোয়াট সাইজ, শেপ, কালার, হাইট ইউ আর। আগে নিজেকে নিয়ে হ্যাপি থাকা শিখো, এভরিথিং এলস উইল ফল ইন টু প্লেস। ভেরি গুড অ্যান্সার আপু। বাট একটু যদি পিছনে যাই, একটা প্রশ্ন যে একটা উত্তর আপনি করলেন যে মেয়েরা একটু ইনসিকিউর বেশি থাকে, তো প্রসঙ্গটা চলে আসে, আপনার কি মনে হয় আসলে ছেলেরা বেশি ইনসিকিউর থাকে না মেয়েরা আসলে বেশি ইনসিকিউর থাকে? এটা নিয়ে কি মনে হয়? আমরা কিন্তু ইনসিকিউরিটিতে ভুগি। এখন আমি তো মেয়ে, আমি যেন মেয়েদেরটাই বলতে পারবো। এখন ছেলেরা হয়তো ইনসিকিউর থাকে, অবশ্যই থাকে, বাট আমার মনে হয় যে ছেলেদের ইনসিকিউরিটিটা কি আমার মানে এইটা আমি বলবো যে সোসাইটি ইজ অনেকটুক দায়ী, যে ছেলে আর মেয়েদেরকে যেমন আমার মনে হয় ছেলেদের ব্যাপারে
ইনসিকিউরিটিটা অন্য লেভেলে আসে, মেবি জব লেভেলে বা ফ্যামিলির একটা প্রেশার থাকে, ক্যারিয়ার লেভেলে। হ্যাঁ, এখন আই এম নট ট্রাইং টু স্টেরিওটাইপ, দিস ইজ হোয়াট জাস্ট সোসাইটি যে রোলে আমাদেরকে অ্যাসাইন করেছে ওইটা। সবসময় ইভেন যখন বিয়ের কথাও আসে, একটা ছেলের ইনসিকিউরিটি তাকে কিভাবে ফিল করানো হয়, ছেলের মানে বাড়ি নাই, গাড়ি নাই, ওর জব নাই। হ্যাঁ, আর একটা মেয়েকে কিভাবে ইনসিকিউর ফিল করানো হয়, মেয়েটা দেখতে ভালো না, ও হয়তো কালো হতো, মোটা ও হতো, এক্স্যাক্টলি বডি শেমিং। আর এই কালচারটা কিন্তু খুব ওপেন, যে এইগুলো কিন্তু একটা মেয়েকে সামনে বসায় তাকে ইয়ে করা হয় যে না ওর গায়ের রংটা তো এরকম ওইরকম। সো আমার মনে হয় ইনসিকিউরিটি সবার মধ্যেই আছে, এটা ছেলে মেয়ে বলে কিছু নাই। এটা আসলে আমিও এগ্রি করি, কারণ আপনি যখন বলছিলেন আমিও চিন্তা করছি যে আচ্ছা আমাদেরও তো আসলে অনেক ইনসিকিউরিটির জায়গা থাকে, হয়তো আমরা ওভাবে বলি না, হয়তো একটু চুপ করে যায়, বা অনেক সময় মেয়েরা তো দেখা যায় ইন জেনারেল একটু এক্সপ্রেসিভ হয় ইন জেনারেল হয়তো, বাট সেই জায়গায় আপনি তো যথেষ্ট এক্সপ্রেসিভ, আপনি সবসময় কথা বলেন, অনেক বোল্ডলি কথা বলেন, আপনি সবসময় যে কোনো টপিকেই কিন্তু আপফ্রন্ট কথা বলেন। এই জিনিসটা খুব সুন্দর, অনেকেই পছন্দ করে, হয়তো অনেকে অপছন্দ করে, যার যার ব্যক্তিগত ব্যাপার। বাট অফ স্ক্রিনেও কথা হচ্ছিল আপনার সাথে যে নেগেটিভ কমেন্ট, পজিটিভ কমেন্ট, এই বিষয়ে কথা হচ্ছিল রিগার্ডিং মুভি আপু। সো একটু যদি বলতেন যে এই যে আপনি মুভি করার পরে, আপনার এই মুভিটা আসার পরে 36 এটা খুব সুন্দর একটা নাম্বার এবং খুব ইউনিক একটা নাম, এটার জন্য অ্যাপ্রিসিয়েট করি। বাট এর আগেও তো আপনি কন্টেন্ট দিতেন, রাইট? সো এখন আপনি বিভিন্ন কন্টেন্ট দিচ্ছেন, লাইভে যাচ্ছেন, বিভিন্ন কাজ আপনি করছেন। সো এখন আপনার চেঞ্জেসটা কি দেখতে পান, এমনি পিপল কিভাবে রিঅ্যাক্ট করে? এখন আমি বলবো দ্যাট মানে এই মুভির জন্য আমার মনে হয় যে একটা খুব বড় সোশ্যাল মুভমেন্ট শুরু হয়েছে। হ্যাঁ, আগে যেমন মানুষের একটা নেগেটিভিটি কাজ করতো টুয়ার্ডস পিপল হু ডু নট ফিট ইন টু দ্যাট বিউটি স্ট্যান্ডার্ড, বা অপছন্দের কাউকে একটা ধামধুম এসে কমেন্ট করলে থাকে না যে 10 জন এসে আরো সাপোর্ট দিত যে হ্যাঁ 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 হা 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 এরকম। কিন্তু এখন দেখা যায় যে কেউ, শুধু আমার ক্ষেত্রে না, আমি এরকম অনেকজনের ক্ষেত্রে দেখছি যে যেই মেয়েরা তাদের গল্প আমাদের মুভির কনটেক্সটে শেয়ার করছে, যদি অন্য কেউ তাদেরকে একটু দে আর ট্রাইং টু পুল হার ডাউন, 10 জন এসে তাকে ডিফেন্ড করছে, অথবা 10 জন এসে আমাকে ডিফেন্ড করছে। যে আমি এখনো কিছুদিন আগেও আমি একটা ভিডিও দিয়েছি, আমাদের মুভির খুব সুন্দর একটা গান আছে তোমাকে চাই না। হ্যাঁ, সো ওইখানেও আমি দেখলাম যে এরকম কয়েকটা কমেন্ট আসছে, আপু আপনি নৌকাতে বসছেন, নৌকার কি অবস্থা কে জানে। হ্যাঁ, ওইখানে আমি কিছু বলার আগে ফার্স্টলি আমি এসব কমেন্ট আমি এত পাত্তাই দিই না, এত এনকারেজও করি না, চোখের সামনে পড়েছে। বাট চোখের সামনে পড়ার একটা মেইন রিজন হচ্ছে যে কারণ সো মেনি পিপল আর ব্যাশিং দ্যাট গাই, যে একজন দেখলাম আবার ওর স্ক্রিনশট, ওর প্রোফাইলের স্ক্রিনশট নিয়ে ওকে ওইখানে কমেন্টের ওইখানে পোস্ট করছে যে আপনি আগে নিজেকে দেখেন তারপরে আপুকে নিয়ে কথা বলেন। তারপরে আমার তো মায়া লাগছে, আমি কমেন্টটা ডিলিট করে দিয়েছি যে বেচারা বডি শেম করতে গিয়ে ও 10 গুণ বডি শেমড হয়ে গিয়েছে। সো আমার মনে হয় যে দিস ইজ সামথিং দ্যাট ওয়াজ ভেরি মাচ নিডেড ইন মানে বাংলাদেশি ডিজিটাল মিডিয়া। হ্যাঁ, সো আই এম নট সেইং দ্যাট একবারে ওভারনাইট এভরিওয়ানস মেন্টালিটি হ্যাজ চেঞ্জড। ইভেন আজকে আমার একজন ফ্রেন্ড লিস্টে আছে, এটা একটু আগের স্টোরি, আমার কোন একটা ইন্টারভিউ, সে খুব সে কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে, অ্যান্ড দিস ইজ সামওয়ান দ্যাট আই হ্যাভ স্পোক টু রেগুলারলি, বলবো যে আমার ইনবক্সে তার সাথে টুকটাক কথা হয়েছে। হ্যাঁ, সে আমার কোন একটা ইন্টারভিউ আউট অফ কনটেক্সট শেয়ার করে লিখেছে বেশি কুল সাজতে চাই খালাম্মা। হ্যাঁ, সেগুলো আমার ফ্রেন্ড লিস্ট, আর এই জন্য আমার চোখে পড়েছে। সো আমি একটা কমেন্ট করেছি যে দ্য ফ্যাক্ট দ্যাট ইউ আর টন্টিং মি বাই কলিং মি খালাম্মা, এটা গোজ টু রিফ্লেক্ট মোর অন ইউ অ্যান্ড ইয়োর আপব্রিঙ্গিং রাদার দেন মাইন। হ্যাঁ, এটা তোমার মেন্টালিটির রিফ্লেকশন রাদার দেন মাইন। বাট ওইটার চেয়ে বেশি ও যে আমাকে এভাবে লিখেছে, ওর কিন্তু আরো 2-3টা ফ্রেন্ড ওই কমেন্ট সেকশনে এসে বলতেছে যে ওকে তুমি একটা ইন্টারভিউ ক্লিপ নাই পছন্দ হতে পারে, ওকে তুমি এভাবে টন্ট করবা কেন। সো এইখানে কিন্তু ইটস দ্য লিটল থিংস, যে তোমার আসলে যে আস্তে আস্তে যে মানুষের একটু না হলেও পারসেপশন চেঞ্জ হচ্ছে, ইটস আ স্টার্ট। আই এম নট সেইং ইটস একদম রেভলিউশন হয়ে গিয়েছে, বাট মানে উই হ্যাড টু স্টার্ট সামওয়্যার, অ্যান্ড আই এম গ্ল্যাড দ্যাট 36 ইজ দ্য প্লেস দ্যাট মানে দ্যাট ইজ লাইক দ্যাট মার্কড দ্য বিগিনিং অফ দিস জার্নি। এটা আসলে আমিও দেখতে পারি যে রিফ্লেকশন গুলো হয়তো ওই যে আমি বললাম না যে আমি মুভিটা দেখতে বাধ্য হয়েছি, যে একটা পজিটিভ কমেন্ট, মানুষের এত পজিটিভ রিভিউ দিচ্ছে। আমি নিজে একদিন ফারিব ভাইকে নক করি যে আমি মুভিটা দেখতে চাই, তখন দেখি যে থিয়েটারে দেখানো হচ্ছে না, চিটং এর কথা বলছি আমি, বা ঢাকা গিয়েও দেখাচ্ছিল না, আমি ওয়েট করছিলাম ওটিটি প্ল্যাটফর্ম দেখার জন্য। সো এই যে আরো অনেকেই কিন্তু নক করছে না মুভিটা দেখবো। বাংলাদেশে কিন্তু অসংখ্য মুভি রিলিজ হয়, আমরা অনেকগুলো হয়তো জানি, অনেকগুলো হয়তো জানি না। সো বাট আপনার এই মুভমেন্টটা এবং এই সাহসটা ডেফিনেটলি এটা
ভালো কাজ, আমি এখন এই প্রশ্নটা যদি আপনার কাছে করি যে আমি তো ফিল করি যে ভালো কাজ মানুষ অ্যাপ্রিসিয়েট করে। সো আপনার কি মনে হয় আপু যে বাংলাদেশের মানুষ, আমাদের ইন জেনারেল কিন্তু আমরা অনেক সামটাইমস অনেক টক্সিক, অনেক সময় খুব হাইক নিয়ে আমরা কথা বলি, অ্যান্ড আমরা পজিটিভ নিউজ এক পাত্রে রাখা, নেগেটিভ নিউজ এক পাত্রে রাখা, আমরা নেগেটিভটার দিকেই ঝুঁকে যাই। সো আপু আপনার কি মনে হয় বাংলাদেশের মানুষ, আমরা যারা অডিয়েন্স, আমাদের যেই জেনারেশন যারা আছি, আমরা কি এখনো ভালো কাজ একসেপ্ট করার জন্য রেডি, নাকি আসলে এখনো আমরা টক্সিসিটি নেগেটিভিটি খুঁজি? আমার মনে হয় যে অডিয়েন্স রেডি, বাট অডিয়েন্স আমি বলবো খুবই প্রিজাম্পশাস, যে একটা কাজ, একটা পোস্টার দেখে, একটা ট্রেলার দেখে আসলে একটা টক্সিসিটি হারবার করে কি এইটা দেখবোই না, আরে কি বানাইছে। এটা শুধু আমার কন্টেন্টের ক্ষেত্রে বলছি না, ইভেন রিসেন্টলি কিন্তু অনেক টুকটাক মুভিজ রিলিজ হচ্ছে, হ্যাঁ, ওইগুলোর কমেন্টও নিচে দেখছি যে একটা ছোট কোনো একটা মুভমেন্ট বা সেলিব্রিটির কোনো একটা পুরানো ইন্টারভিউ হঠাৎ করে রিসার্ফেস করেছে, ওই কথার কনটেক্সটটা এনে উনি আচ্ছা 10 বছর আগে, 5 বছর আগে বা ইভেন এক সপ্তাহ আগে একজন যে কথা বলেছে, যে মানে মনেই হচ্ছে যে তুমি ইউ আর ওয়েটিং যে কখন একটা মেস আপ হবে, কখন আমি একটা বয়কট মুভমেন্ট শুরু করবো, সাথে সাথে ওই মুভির নিচে বয়কট দিস মুভি, বয়কট দ্যাট মুভি, কনটেক্সট ছাড়া, কিছু ছাড়া। আর এই যে আমার মনে হয় যে এখন না ফেসবুকে যে এই এক্সপোজ কালচার, বয়কট কালচার, কিছু হইলে মব মেন্টালিটি অনেক টক্সিক হয়ে গিয়েছে। সো আমার মনে হয় যে পিপল আর রেডি টু অ্যাকসেপ্ট, যে যেটা তুমি বললা যে ভালো কাজ অ্যাকসেপ্ট করবে, কিন্তু অনেক প্রিজাম্পশাস থাকে। ইভেন আমাদের মুভির ক্ষেত্রেও কিন্তু অনেক প্রিজাম্পশন কাজ করছিল, যে ফার্স্টলি মুভির নামটা নিয়ে লট অফ পিপল ওয়্যার পিসড অফ, এটা এরকম নোংরা নাম কেন, এটা নোংরা কিভাবে, এটাতে একটা মানে একটা নাম্বার, এখন তোমার পারসেপশন নোংরা দেখে তোমার কাছে নোংরা লাগছে। আমরা তো ছোটবেলা থেকে শুনে আসছি 36, 24, 36 ইজ অ্যান আওয়ার গ্লাস ফিগার। আমরা এটাকে যে মানে কোনো উগ্র কিছু বা ইনডিসেন্ট কিছু একবারও কিন্তু ভাবে চিন্তা করি নাই। যেভাবে 56, 58, 56 একটা ডিমেনশন হতে পারে, ওভাবে এইটাও একটা বডি ডিমেনশন, এক্সেপ্ট এইটা একটু পপুলার কারণ এটা ওই যে বিউটি প্যাজেন্টের আন্ডারে আর কি এটাকে একটা স্ট্যান্ডার্ড বডি সাইজ মানা হয়। সো আমার মনে হয় যে তোমার মেন্টালিটির উপরে ডিপেন্ড করে যে তুমি কিভাবে কি পারসিভ করছো। বাট এই যে মব মেন্টালিটিটা কাজ করে যে না দেখবই না, না এই না সেই না, কিন্তু এই যে একটু যদি মানুষ এনকারেজমেন্ট পায় যে না কাজটা ভালো, একটা দুইটা ভালো রিভিউজ, তখন মানুষ আচ্ছা ঠিক আছে একটু দেখি, একটু এবং দেখলেও কিন্তু আর স্বীকার করবে না সে দেখতে। হ্যাঁ, মানে এটা ডিপেন্ড করে ফ্রম মানে পার্সন টু পার্সন। যেমন আমার মুভির ক্ষেত্রে এরকম পোস্টারের নিচে একটা খুব কমেন্ট, এই যে একজন করলে কয়েকজন যে করে, একটা নতুন কমেন্ট শুরু হয়েছিল DTN, আবার ব্র্যাকেটে লেখা দেখার টাইম নাই। হ্যাঁ, সো এটা আবার সে নিজে, আমার মজা লাগে কি সে অ্যাব্রিভিয়েশনটাও দিয়েছে, সে আবার ফুল ফর্মটা দিয়েছে যে আমি যেন বুঝতে পারি যে ওর যে ভাইয়ার যে দেখার টাইম নাই, আমি যেন বুঝি। কিন্তু কমেন্ট করার যথেষ্ট, হ্যাঁ, সো কমেন্টও করেছে। বাট দ্য থিং ইজ আই থিঙ্ক ও পরে গিয়ে আমি কিছুদিন পরে আমার মেসেজ ঘাটাই, সো এই কমেন্টটা আমার চোখে পড়ে নাই। ও পরে আমাকে মেসেজে ওর কমেন্টের স্ক্রিনশটটা পাঠিয়েছে। সো পাঠায় বলছে যে আপু এই কমেন্ট আমি করেছিলাম, আই এম ভেরি সরি, আমাকে আমার মানে ওর গার্লফ্রেন্ড না ওর ওয়াইফ আমার খুব বড় ফ্যান, ও হচ্ছে তাকে জোর করে হলে নিয়ে গিয়েছিল মুভিটা দেখার জন্য। সো না হয় সে গার্লফ্রেন্ড বা বইয়ের প্রসঙ্গে হলে গিয়েছে, বাট তার পুরো পারসেপশন চেঞ্জ হয়ে গিয়েছে আফটার হি ওয়াচ দ্য মুভি। সো বলছে যে এটা আসলে আমি লিখেছি, আমি খুব দুঃখিত, আমার মুভিটা অসম্ভব ভালো লেগেছে, আর মানে ফার্দার ওয়ার্ডস অফ এনকারেজমেন্ট। সো এই যে মানে ইউ নো দ্যাট দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়াজ ম্যান ইনাফ টু টেক হিজ ওয়ার্ড ব্যাক অ্যান্ড টু অ্যাকসেপ্ট যে না আই ডিড জাজ দিস মানে বিফোর হ্যান্ড অ্যান্ড আই এম সরি অ্যাবাউট দ্যাট। সো এইটা আমার খুব ভালো লেগেছে। সো আই থিঙ্ক পিপল আর রেডি টু অ্যাকসেপ্ট if the work is যদি ভালো মানের কাজ যদি হয়, আর ভালো মানের কাজ কিন্তু মানুষ খুঁজছে এখন। হ্যাঁ, সো অফকোর্স ওইভাবে একটু ইন্ডাস্ট্রি যদি মানে হ্যাঁ কাজ করে ভালো হবে। সো আপু অনেকক্ষণ মুভির কথা বললাম, একটু যদি আপনার ব্যক্তিগত জীবনে যাই, অনেকেই জানে আপনি বেশ অনেক জায়গায় বলেছেন যে আপনার কন্টেন্ট ক্রিয়েশনে আসার যে জার্নিটা স্ন্যাপচ্যাট থেকে শুরু বা ফিল্টার দিয়ে শুরু, এটা আমরা মোটামুটি অনেকেই জানে। বাট যদি একটু আসি এই প্রসঙ্গে যে কারিনা কায়সার যদি ওই সেই বান্ধবীর প্ররোচনায় ফেসবুকে পেজ না খুলতো, কারিনা কায়সার আজকের দিনে কোথায় থাকতো? আমি প্রবাবলি, আমার তো পড়াশোনা মার্কেটিং এ করা, হয়তো কোনো এজেন্সিতে থাকতাম বা ক্রিয়েটিভ কাজে থাকতাম, বা আমি কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন করার আগে কিন্তু আমি একটা ইভেন্ট প্ল্যানিং ফার্মে ছিলাম। মুভির ক্যারেক্টারের সাথে আমার এইভাবে অনেক মিল আছে, বা এক্সেপ্ট দ্য ফ্যাক্ট যে ওই ইভেন্ট প্ল্যানিং ফার্মটা অনেক ফালতু ছিল, আমাকে 8 মাসের বেতন দেয় নাই, আর 8 মাসও আমি খুব নরম হয়েছিলাম যে আচ্ছা ঠিক আছে নেক্সট মান্থ দিবে, আচ্ছা এই সেই যে ফারিবের মতন অবস্থা। বেতন নিয়ে ঘুরায় হচ্ছে যে পরে
যখন আর বেতন পাই নাই ফাইনালি আমি বলছি যে থাক, এটা ঢাকা শহরেও এই কালচার, বেতন না দিয়ে এটা মানে সব জায়গারই কালচার। হ্যাঁ, বাট আমার এখন নিজের উপর হাসি পায় কি হাউ ডিড আই লেট দিস গো অন ফর 8 months, মানে আমিও কেন এরকম করছি, এটা আমার নিজের কাছে আমার মানে খুব বোকামি ছিল যে আরে কেন, মানে আমি ওই দিক দিয়ে আবার খুব ম্যানিপুলেটেড হইতাম যে একটু বসের কাছে চাইতে যেতাম, ও বলতো না ব্যবসা লসে এই সে, আচ্ছা মায়া লাগে বুঝছো, আমার মায়াটা অনেক বেশি মানুষের বস আবার গাড়ি আপডেট করতেছে মানে কি জানো, এই জন্য প্রবাবলি ইভেন্ট প্ল্যানিং এ থাকতাম, হয়তো মার্কেটিং এ এজেন্সিতে চলে যেতাম, এরকমই কিছু। বাট এখন তো ডেফিনেটলি কোনো রিগ্রেট নাই। না, আমার মনে হয় মানে ইউনিভার্স হ্যাড আদার প্ল্যানস। বেতন এখন দেখো, যদি আমি বেতন পাইতাম আমি তো ওইখানে কত হ্যাপি থাকতাম। হ্যাঁ, ওইখানে আমি প্রবাবলি না হয় এতদিনে ওই কোম্পানিতে মেবি একটা সিনিয়র পজিশনে কাজ করতাম। হ্যাঁ, থ্যাংক ইউ। তুমি দেখছো, তুমি আজকে আমার পারসেপশন চেঞ্জ করে দিলা। হ্যাঁ, একদম, এটা তো আমি কখনো ভেবে দেখিনি। আজকে একটা থ্যাঙ্কস বস। আজকে ফাইনালি ওকে এতবার ওকে লাস্ট মেসেজ করছিলাম টাকা কি দিবেন কি দিবেন না, আজকে দেখবে এত 8 বছর পর ওকে লিখছি থ্যাংক ইউ। যাক, সো ওই যদি এই একটা সাইডে রাখি, আপনার যে বেতন পান নাই বা কারিনা কায়সার বর্তমানে এখন ডিফারেন্ট একটা সেগমেন্ট, আমি এই প্রশ্নটা সত্যি বলতে আমি ব্যক্তি জীবনে অনেককেই করি, আমি নিজেকেও এই প্রশ্নটা করি যে সবসময় আমরা লাইফে আসলে প্ল্যান করি বা সবসময় বলে প্ল্যান করতে, যে করে প্ল্যান করে আগাও, তুমি প্ল্যান কেন করো না, রুটিন করো। পড়ালেখার সময় বলতো তুমি আজকে 1 ঘন্টা এই বই পড়বা, আধা ঘন্টা ধর্মের বই পড়বা, যেটা আমাদের স্কুল লাইফ থেকে শিখাতো যে প্ল্যান করে লাইফে আগাও। সো সেম আমি আপনার ক্ষেত্রেও দেখছি আপু, যে আপনিও প্ল্যান করে ওভাবে, আমার মনে হয় আপনি কি প্ল্যান করে আগাতে পেরেছেন না অলওয়েজ যে গো উইথ দ্য ফ্লো, আল্লাহ যেখানে রিজিক? না, আমি এখনো, আমি ছোটবেলাও কিন্তু আই ওয়াজ আ ভেরি গো উইথ দ্য ফ্লো কাইন্ড অফ পার্সন। আর আম্মুর সবসময় এটাই কমপ্লেন, কারণ আমার মেজো ভাই আবার খুব ডিসিপ্লিন, ও একটা পার্টিকুলার টাইমে উঠবে, ও এখনো কিন্তু ওর কিন্তু অফিসের যে লাইফটাও যে সকাল 9টায় উঠে ওর পছন্দ, এটা এমন কিন্তু না, কয়েকজন থাকে না যে অফিসে যেতে যাচ্ছে না, ওর পছন্দ একটা ডিসিপ্লিন ফলো করা, বাসায় আসবে একটা টাইমে, ওয়াইফের সাথে টাইম স্পেন্ড করবে। সো এইগুলো আবার আমার মধ্যে নাই, আমার জন্য হচ্ছে এভরি আদার ডে হ্যাজ টু বি ডিফারেন্ট। সো আমি ওই রকমই স্পন্টেনিয়াস আগেও ছিলাম, আর এটা আমি বলবো যে হ্যাঁ, এটা আমি এত পজিটিভলি বলছি না, কারণ আমার ডিসিপ্লিন আসলে আমার মানে ডিসিপ্লিন নাই, হয়তো ডিসিপ্লিন থাকলে আমি আরো অনেক কিছু করে ফেলতে পারতাম। বাট আমি কখনোই মানে চেতাম না যেন একদিন আরেক দিনের মতন হোক। আই ওয়ান্ট সামথিং ডিফারেন্ট, আই ওয়ান্ট টু ডু সামথিং স্পন্টেনিয়াস যতটুক পসিবল হয়। আর প্ল্যানিং এর ক্ষেত্রে ইভেন দিস মুভি ওয়াজ নট আ পার্ট অফ দ্য প্ল্যান। আসলে আমিও এটা মাঝে মাঝে অবাক হয়ে যায় যে লাস্ট ইয়ার ইটসেলফ আই ওয়াজ জাস্ট মেকিং কন্টেন্টস, আর এখন আই এম বিং হেল্ড সো মাচ ফর দিস মুভি, ফর দিস প্রজেক্ট। সো আসলে ওইরকম প্ল্যানিং এ যদি আটকায় থাকতাম কখনোই কিছু হতো না। সো আই এম অলওয়েজ ওপেন ফর অপরচুনিটিস, যে যেটাতে খুশি লাগে আমি সেটাই করবো। আমার মনে হয় এটা দিস ইজ দ্য বেস্ট রুট টু চুজ। বাট এখানে একটা কথা আছে, আমার মনে হয় যে ইভেন আই হ্যাভ দ্যাট প্রিভিলেজ টু ডু সো, এটা কিন্তু এটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। সো আই ডোন্ট ওয়ান্ট টু সাউন্ড মানে ওইভাবে ফ্রিভিলেজ যে না যেটা ইচ্ছা সেটা করো, এরকম কিছু না। আমার ওই প্রিভিলেজটা বা আমি ওই প্রিভিলেজটা নিয়ে বড় হয়েছি যে আমাকে ওই চয়েসটা দেওয়া হয়েছে যে আমার আসলে কোনো ডিপেন্ডেন্স নাই, আই ডোন্ট হ্যাভ আ ফ্যামিলি যে আমার উপর ডিপেন্ডেন্ট। সো আমার মধ্যে ওই জিনিসটা কাজ করে যে আমি যদি কালকেও 4-5 দিনের জন্য কক্সবাজার চলে যাই, মানে কারো কোনো এফেক্ট পড়ছে না। সো আমার ওই অপরচুনিটি থাকে টু ডু হোয়াট মেক্স মি হ্যাপি। এটা সবার থাকে না, বাট যাদের থাকে আমি বলবো যে মানে প্লিজ ইউটিলাইজ দ্যাট। আপু, এই প্রসঙ্গে আপনি যে অ্যান্সারটা করলেন, আমার একটা প্রশ্ন মাথায় আসছে যে ফ্যামিলি অনেক ইম্পর্টেন্ট একটা রোল। আপনি দিন শেষে আপনার ঘরেই যাচ্ছেন, দিন শেষে আপনার ওই সেই চিরচেনা বাসার মধ্যেই যেতে হয়, সেই পরিবারের মানুষজনের কাছেই যেতে হয়। কিন্তু তো সেই জায়গায় যদি একটু প্রশ্নটা করি, যে আপনি যে বললেন যে আপনি বাধার সম্মুখীন হয়তো ততটা হননি, বাট আমি অনেক ফিমেল কন্টেন্ট ক্রিয়েটর বা অনেককেই দেখি, বা অনেক ফুড ব্লগার হতে পারে, অনেকেই বলে যে কিছু স্ট্রাগলিং থাকে তাদের, যে কেমন, যেমন আপনি আপু ধরেন ফেসবুকে ভিডিও শুরু করলেন, আপনি কিছু ফানি কন্টেন্ট বানাচ্ছেন। ইন জেনারেল কিন্তু আমাদের যে সোসাইটির পার্সপেক্টিভ, আমি জানি না এখনো কেন জানি মানুষ চায় মেয়েরা একটু আড়ালে থাকুক, ওরা ওভাবেই সামনে না আসুক, মেয়ে কমেডি করতেছে, একটা মেয়ে মানুষ কেন কমেডি করুক, এই টাইপের অনেক পারসেপশন থাকে অনেকের। তো সেই জায়গায় আপনি একটা অ্যাক্টিভিটি শুরু করলেন, আপনি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করলেন, সামথিং এলস
মানে খুব সিরিয়াস কোনো কন্টেন্ট না, তো সেই জায়গায় আপনার যখন রিলেটিভসরা দেখছে, আপনার ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ডস, ফ্যামিলি অনেকেই দেখছে, তখন কি কোনো প্রেশার ফিল হয়েছিল যে আপনাকে ডিসকারেজ করছে, তুমি এগুলা কি করছো, অন্য কিছু করো, এরকম কি কোনো স্ট্রাগলিং টাইম গিয়েছে? না, আমি বলবো না এরকম স্ট্রাগলিং টাইম গিয়েছে যে আমাকে কেউ ডিসকারেজ করেছে। আমি বলবো একটাই স্ট্রাগল ছিল, এটা বোঝানো যে অ্যাকচুয়ালি আমি কি করছি। কারণ আমি ফেসবুকে যতটুকু না রেগুলার ছিলাম, আমি আর রেজা কিন্তু আমরা একটা অনলাইন এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্মের জন্য কাজ করতাম, দ্যাট ইজ ওয়ার উই মেট। সো ওইখানে যেমন অফিস আওয়ার্স একটু ইরেগুলার ছিল, যে অফিস শেষ হতো 9টা 10টায়, বা যেহেতু ক্রিয়েটিভ অফিসে কাজ করতাম, সো ওই সেন্সে আসলে বুঝাতে কষ্ট হতো যে কি করছে, আর ইউটিউবে যে ভিডিওগুলো যাচ্ছে এগুলো কিভাবে যাচ্ছে। কারণ আসলে যখন তুমি একটা কন্টেন্ট দেখলে কিন্তু মনে হয় যে বানাই ফেলছে, ফেসবুকে, এটা তো ইউটিউবেই, হ্যাঁ, ইভেন একটা 30 সেকেন্ডের অ্যাড বানাতে একটা 100 ইউনিটের একটা মানুষ বলতে গেলে কাজ করে, হ্যাঁ। সো এইদিকে আমি কন্টেন্ট আর অফকোর্স অ্যাডভার্টাইজমেন্টস কম্পেয়ার করছি না, বাট হোয়াট উই সি অন স্ক্রিন ইজ ভেরি লিটল অফ হোয়াট অ্যাকচুয়ালি গোজ অন বিহাইন্ড দ্য সিন। আর এটা যে কোনো ক্ষেত্রে, যে একজন ফ্রন্ট ক্যামেরা ইউজ করেও যে ভিডিও বানাচ্ছে, তারও কিন্তু একটা থট প্রসেস আছে, তারও একটু না হলেও চিন্তা করা লাগছে যে সে যদি স্পেশালি একটা ব্র্যান্ড নিয়ে কাজ করে, যে ব্র্যান্ডের ইন্টিগ্রেশন কিভাবে হবে, কিরকম স্কিট হতে পারে, কি কথা বলবো, তো সবকিছুর পিছনে একটা এফর্ট যায়, বাট মেবি স্ক্রিনে ওই এফর্টটা তো ভেসে ওঠে না। সো ফ্যামিলিকে জাস্ট অতটুকু কনভে করা ডিফিকাল্ট ছিল, বাট আমার মনে হয় মাই ওয়ার্ক স্পোক ফর ইট সেলফ। যখন স্পেশালি আম্মু আম্মু তো অনেক লোকাল জায়গায় জিনিসপত্র কেনাকাটা করতে যায়, ওইখানে শি স্টার্টেড গেটিং রেকগনাইজ যে আপনি কি কারিনা কাইসারের মা, তখন সে বুঝছে যে আচ্ছা ঠিক আছে, সামথিং হ্যাজ হ্যাপেন্ড, ইন্টারনেটে কিছু একটা হয়েছে, যে আমাকে চিনতেছে এরকম একটা এরিয়াতে। তার তো আস্তে আস্তে, যেমন এটাও তো বাবা মার সবসময় একটা, আমার মনে হয় যে এই জেনারেশন অফ প্যারেন্টস তাদের একটা টেনশনও কাজ করে যে আমাদের, কারণ এত এই যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গুলো, এই যে কম্পিউটারের সামনে বসে খালি কন্টেন্ট ক্রিয়েশন না, অনেকজন কিন্তু দিন রাত একটা মা বাবার কাছে মনে হচ্ছে যে সে দিন রাত কম্পিউটারে কেন, কিন্তু সে যে অ্যাকচুয়ালি ফ্রিল্যান্স করে সে মেবি বিদেশি কোম্পানির সাথেও কাজ করছে, এটা কিন্তু তাদেরকে বোঝানো কষ্ট। এক্স্যাক্টলি, হ্যাঁ। সো অতটুকু স্ট্রাগল, আদার দেন দ্যাট মাই ফ্যামিলি হ্যাজ এন্ড স্টিল ইজ ভেরি ভেরি সাপোর্টিভ। আই এম ভেরি ব্লেসড। আপনি ডেফিনেটলি অনেক ফরচুনেট, অনেক লাকি। আমি তো বললাম যে আমার প্রিভিলেজটা আসলে আমি জানি, আই এম ভেরি অ্যাওয়্যার অফ ইট। আমার এখানে আসলে এটা আমার লুকানোর কিছু না যে আমি হাম্বল বিগিনিংস, আমি অনেক স্ট্রাগল, এটা আমার, আই ডোন্ট ওয়ান্ট টু গিভ অফ দ্যাট স্টোরি। আই নো দ্য প্রিভিলেজ দ্যাট আই ওয়াজ বর্ন উইথ, আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড বলো বা আমার আপব্রিঙ্গিং বলো, অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল ফর ইট। কারণ আমার মনে হয় যে এরকম আমার কি বলবো, ব্যাকবোনের এরকম সাপোর্ট না থাকলে আমি আসলে এই স্টেজে আসতেই পারতাম না। যে কতজন মেয়ে তুমি পাবা যে দে আর ফ্রি টু ডু হোয়াট এভার দে ওয়ান্ট, হ্যাঁ, উইদিন রিজন, এমন না যে আম্মু ছেড়ে দিচ্ছে আচ্ছা যা ইচ্ছে তাই করো, বাট কখনো যে এইসব ভালো কাজে কোনো বাধা দেয় নাই, যে ডিসকারেজিং গার্লস ড্রিমস, কখনো না। সো আর কখনো যে এটা আমি অনেক ফ্যামিলি দেখি যে ছেলে মেয়ে, যে ভাই বোনদের মধ্যে কিন্তু একটা ডিসক্রিমিনেশন চলে, সেটা বিএনএ হতে পারে, অন্য অনেক রিজনে হতে পারে। নেভার ইন মাই ফ্যামিলি হ্যাভ আই ফেসড দিস কাইন্ড অফ ডিসক্রিমিনেশন বলো বা কোনো ভেদভাদ, কিচ্ছু না। মাই প্যারেন্টস হ্যাভ অলওয়েজ বিন দেয়ার ফর মি ছোটবেলা থেকে। যে ইভেন যখন আমি স্কুলের একটা ফাউন্ডেশন ডে প্রোগ্রামে পারফর্ম করছি, হয়তো আই এম দ্য ওয়ার্স্ট ড্যান্সার অন দ্য টিম, সবার স্টেজে আমি উঠতেই দেখতাম ফ্রন্ট রোতে আমার আব্বু স্ট্যান্ডিং উইথ দ্য ক্যামেরা, সব ইভেন্টে, স্পোর্টস ডে বলো, ফাউন্ডেশন ডে বলো, যেই দিনে আমি পার্টিসিপেট করছেও না, আব্বু ক্যামেরা নিয়ে রেডি। যে মনে করেন পার্টিসিপেট করে, আব্বু বলতো স্টেজে উঠে একটা দাঁড়াও, আমি একটা ছবি তুলবো। এরকম অনেক ছবি আছে, আমি পার্টিসিপেট করতেছি না, এইভাবে স্টেজে গিয়ে দাঁড়াইছি। সো থাকে না যে দে টুক প্রাইড ইন দ্য স্মল থিংস অ্যান্ড দে গেভ মি দ্যাট কনফিডেন্স দ্যাট আই এম কেপেবল টু ডু এনিথিং আই ওয়ান্ট। আলহামদুলিল্লাহ, আসলে এত সুন্দর করে প্রেস করলেন একটা ফ্যামিলির, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আমি আসলেই আমার সাথে ক্ল্যাপ, যে এত সুন্দর করে আপনাকে সুযোগ দিয়েছে, আপনাকে সাপোর্ট করেছে, এবং হাজারো মানুষের মধ্যে কিন্তু সামটাইমস ফিল হয় যে এই হাজার মানুষ আমার সামনে, কিন্তু অনেক সময় কিন্তু ফিল হয় যে না আমি কিন্তু একা, কিন্তু একজন দুইজন সাপোর্টার যদি থাকে, ট্রু সাপোর্টার, এটা কিন্তু মনে হচ্ছে অনেক। না অফকোর্স, আর আমার মনে হয় ফ্যামিলির সাপোর্ট, লাইক আমি মাঝে মাঝে চিন্তা করি আমাদের দেশের, আমি একটু মেয়েদের পার্সপেক্টিভ থেকে বলি, আমি সরি ইফ আই সাউন্ড টু ফিমেল বায়াসড, বাট যেহেতু আমি আমার পার্সপেক্টিভটা একটু রিলেট করতে পারি বেশি। আমাদের দেশের মেয়েদের মধ্যে যে প্রতিভা, ইমাজিন দ্য কাইন্ড অফ সাপোর্ট আই হ্যাড, যদি প্রত্যেকটা মেয়ে এটা পেতো,
আমরা মানে ইউ হ্যাভ নো আইডিয়া দ্য লিমিটস, মানে আমরা কত গ্লাস সিলিং ভেঙে আমরা চূড়ান্তে চলে যেতে পারতাম। কারণ আমি পার্সোনালি এরকম অনেক মেয়েকে চিনি যে অনেক ট্যালেন্টেড, কিন্তু না আপু থাক, এটা পার্সু না করি, আমার নেক্সট ইয়ার আমার বিয়ে হয়ে যাচ্ছে, আমার বাইরে পড়ার ইচ্ছা ছিল, আমার আব্বু আম্মু দিবে না, হ্যাঁ আমার এখানে আমার ইচ্ছা এজেন্সিতে জব করার, কিন্তু আব্বু আম্মু চায় না, বাসার বাইরে জব করি, 2 দিন পর আমাকে বিয়ে দিয়ে দিবে, বা একলা একলা চায় না আমি যেন অফিসে যাই। এই যে ছোট ছোট জিনিসগুলো, আই আন্ডারস্ট্যান্ড প্যারেন্টসদেরও একটা সেফটি কাজ করে, কারণ আমাদের সোসাইটিটাও একটু কনজারভেটিভ, বাট জাস্ট মানে আমি মাঝে মাঝে চিন্তা করি, জাস্ট ইমাজিন যদি এই সাপোর্ট সিস্টেম যদি প্রত্যেকটা মেয়ে, ইভেন প্রত্যেকটা ছেলেও যদি পেতাম, মানে ছেলেদের ক্ষেত্রেও তো অনেক স্ক্রুটিনি কাজ করে যে না এটা স্টেবল ক্যারিয়ার না, এই না সে না, এরকম যদি একটা মানে ফ্যামিলি থেকে যে সাপোর্টটা তুমি যেটা বললা ওইটাও খুব ইম্পর্টেন্ট, যে 1-2 ট্রু ফ্রেন্ড বা 1-2 একদম হ্যাঁ সিনসিয়ার সাপোর্টার তো অফকোর্স, বাট ফ্যামিলি থেকে সাপোর্টটা পাওয়া এটা অন্যরকম একটা বিষয়, হ্যাঁ অন্যরকম ব্লেসিং। আপু একটা প্রশ্ন আসে যে আমি যেটা খেয়াল করি, হয়তো অনেকেই খেয়াল করেছে, হয়তো আমি জানি না এই প্রশ্নটা আগে ফেস করেছেন কিনা, আপনারা অনেকেই কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছেন, আপনার আগেও অনেকে শুরু করেছে, লাইক সালমান মুক্তাদি, রাফসান্দা ছোট ভাই, বা যারা আছে আরো অনেকেই আছে আপু। সো কারেন্ট সিচুয়েশনে যদি দেখি, ইভেন আমি আপনার ক্ষেত্রেও বলবো যে আপনারা একটা সময় খুব রেগুলার ছিলেন, একটা সময় ভালোই রেগুলার, ফ্রিকুয়েন্টলি কন্টেন্ট দিচ্ছেন, অনেক কিছু নিয়ে কাজ করছেন, কিন্তু যত দিন যাচ্ছে এটা আপনি খেয়াল করে দেখবেন আপনাদের সেগমেন্ট শুরু করা বা আপনাদের প্রিভিয়াস যারা ছিল সবাই একটু অফ, তাই না? কন্টেন্ট ঢুকলে পাওয়া যায় না, হয়তো মাঝে মধ্যে কিছু ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, আর কন্টেন্ট নাই, এত ভলিউম চ্যানেলের মধ্যে, এত সাবস্ক্রাইবার, এত ফলোয়ার, তারা এখন মাঝে মধ্যে স্টোরিতে দেখা যায়, শুধু রিলসে দেখা যায় মাঝে মধ্যে। কেন এই জিনিসটা? আমার মনে হয় ভাইয়া উই অল গ্রো আপ, আমি এটা বলবো যে আগেও যে এনার্জিটা যে কাজ করতো, আর গ্রো আপ আমি বলছি না বয়সের দিক দিয়ে, আমি বলবো তোমার ক্যারিয়ারের যে জার্নিটা থাকে সবারই শুরু কিন্তু একরকম হয়, আস্তে আস্তে কিন্তু তার গ্রোথ হয়, হ্যাঁ। সো ইভেন তুমি যদি সালমান মুক্তাদির যে কথাটা বললা, এখন ও যখন তার এই যে হি হ্যাড দিস অ্যামেজিং গ্যাং, ওর ফ্রেন্ডসরা মিলে আমরা যেটা দেখে দেখে বড় হয়েছি বলতে গেলে, হ্যাঁ এখন কিন্তু দে অল হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল ফ্যামিলিজ, তাদের বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে। সো অফকোর্স একটা পার্সোনাল অব্লিগেশন বা ওই দিক দিয়ে তো একটা সময় দিতেই হয়। তো আগের মতন অ্যাক্টিভ থাকা তো মানে আগের মতন অফকোর্স অ্যাক্টিভ যদি ওইভাবে সে ডেডিকেটেড না থাকে যে না আমরা ফুল টাইম দোস্ত ওই যে ওই গ্যাংটা নিয়ে আমরা সকালবেলা প্রতিদিন দেখা করে ভিডিও বানাবো, ওই ইনিশিয়েটিভ না নিলে আসলে পসিবল না। আর আমার পার্সোনাল আমি ক্ষেত্রে বলবো যে মানে ইভেন দো আই স্টার্টেড অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার, আমার কিন্তু নিজস্ব একটা প্রোডাকশন হাউস আছে। সো যেহেতু ওই কাজে আর কি আমরা ব্যস্ত হয়ে যাই যে অনেকটুক কিন্তু এই যে স্ক্রিপ্ট রাইটিংয়ের সময় চলে যায়, অনেকটুক এই যে টিমের সাথে কাজ করতে করতে যে ওটিটির জন্য যে আমরা কাজ করছি, আর শুধু 36-24-36 এর কথা বলছি না, কি এটার আগে চরকিতে আমাদের ইন্টার্নশিপ গিয়েছে, এটার সিজন 2 সামনে আসবে, আর ওইটার একটা কাজে ঢুকলে না আসলে ওইটা কাজ মানে ওইটা মিলাইতে পারি না যে আচ্ছা স্ক্রিপ্টও লিখতেছি নিজেরটাও শুট করতেছি, আসলে সবকিছু মিলায় হয়ে ওঠে না। হ্যাঁ তাহলে প্রত্যেকের কোনো না কোনো তাহলে রিজন বা সামটাইমস কিন্তু এক্সকিউজও থাকে কন্টেন্ট বানানো থেকে। হ্যাঁ আমার কারণ সি দিস টেকস আ লট আউট অফ ইউ, তুমি মানে মাঝে মাঝে না আসলে বার্নড আউট লাগে। ফার্স্টলি তো তুমি ইউ আর পুটিং ইউর সেলফ আউট অন দিস ভেরি পাবলিক প্ল্যাটফর্ম যেখানে ইউ আর প্রোন টু হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ কমেন্টস, হ্যাঁ, আর ম্যাক্সিমাম কিন্তু বাংলাদেশের কনটেক্সটে নেগেটিভই থাকে, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে। হ্যাঁ, এত তো নেগেটিভিটির মধ্যে তাও ওই জোশটা ধরে রাখা যে না আমি রেগুলার হব, হ্যাঁ ওই ইনসেন্টিভটা কাজ করে যে ঠিক আছে মনিটাইজেশন দিয়ে যতটুকু আসে, বাট তোমার যদি বেটার অপরচুনিটিস কন্টেন্ট ক্রিয়েশনের বাইরে থাকে ওয়াই নট, কারণ গ্রোথ তো লাগবে। আমি তো সারা জীবন আই ডু নট ওয়ান্ট টু বি 40 অ্যান্ড স্টিল মেকিং এই কি অবস্থা, হাই গাইজ ওয়েলকাম টু মাই ফুড ব্লগ, আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। আই ওয়ান্ট যে আস্তে আস্তে এটা অফকোর্স আই উইল অলওয়েজ বি গ্রেটফুল যে ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে আমার একটা পরিচয় হয়েছে, বাট আই কাজে লাগে। হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি এই অ্যান্সারটা আমি অনেকদিন ধরে খুঁজছিলাম যে মাথায় ঘুরে যে আসলে মানে প্রবলেমটা কোথায়, সবাই এরকম একদম সাইলেন্ট কেন। তো একটা অ্যান্সার হয়তো আমি পেয়েছি, বাট হয়তো আরো অনেকে অন্য ডিফারেন্ট অ্যান্সার করতে পারে, এক একজনের লাইফ এক এক রকম। সো এবার যদি একটু আসি আপু, আপনি এখন চট্টগ্রামে আছেন, আপনি অলরেডি বলেছেন যে ক্যামেরার সামনে যে দিস ইজ ইওর ফেভারিট প্লেস। আসলে কি চট্টগ্রাম আপনার ফেভারিট প্লেস নাকি কক্সবাজার আপনার আসলে ফেভারিট? মানে চট্টগ্রাম কি ইউজ করে কক্সবাজার যাচ্ছেন, কোনটা আপু আসলে? না, কক্সবাজার আমার ফেভারিট, এটা এখানে আমার মিথ্যা কথা বলার কিছু নাই, এটা তো মানে ট্রাইড টেস্টেড এন্ড প্রুভেন। কেন
কক্সবাজারে কি আছে আপনার এত ভালো লাগে? কক্সবাজার ভাই সমুদ্রটাই আমাকে, এটা আসলে ঢাকায় যারা থাকে তারা বেশি রিলেট করতে পারবে। ঢাকা ইজ আনলিভেবল এট দিস পয়েন্ট, দ্য ট্রাফিক, দ্য পলিউশন, দ্য কেওস, ওভারঅল সবকিছু মিলায় যখন কক্সবাজারে যাই আমি, কিন্তু এমন না কক্সবাজারে কি অনেক বেশি কিছু করতেছি, যে প্যারাসেলিং করতেছি, ক্রেজি কিছু। আমি সাইমনে উঠি, সাইমনের সামনে যে বিচ বেড, এই যে সকাল থেকে দুপুর আমি ওই বিচ বেডের মধ্যে পড়ে থাকি, আমি কিন্তু পানিতেও নামি না। এইটা এতবার আমি কক্সবাজারে গিয়েছি, আমি মনে হয় সমুদ্রে একবার না দুইবার একটু জাস্ট পা ভিজাইছি আমি। এটা ছাড়া যে সমুদ্রে গোসল করবো, এই জেটস্কি কিচ্ছু না। আমি ইভেন আমার হোটেলের পুলেও নামি না, আমি খালি যাই ওইখানে বসে থাকি, বাতাস খাই। আর মানে দ্য কাইন্ড অফ পিস আই গেট ফ্রম, আর আমি কিন্তু এমন না যে দেশে বিদেশে সমুদ্র দেখি না, বাট কক্সবাজার হ্যাজ দিস সারিয়াল ফিলিং অ্যাবাউট ইট। এটা আমি গত বছর লাঙ্কাবিতে গিয়েছিলাম, লাঙ্কাবির সমুদ্রটাকে দেখে আমার মনে হচ্ছে একটা নেগেটিভ রিভিউ দিয়ে বের হয়। সমুদ্রের ঢেউর মধ্যে কোনো এনার্জি নাই, আমাদের ঢেউগুলো কত সুন্দর, কত বড়, বিচটা বড়, বাতাস টাতাস, আর লাঙ্কাবির ঢেউ এরকম আমাদের বিচের থেকে ওই ঢেউয়ে কিন্তু কিছু সারপ্রাইজও থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু মজা লাগে, ঢেউ একটা জুতা ভেসে আসতে পারে। আরে এটা তো মানে এটা তো খুবই সারপ্রাইজিং, বাট আমাদের মানুষগুলো খুব ইন্টারেস্টিং থাকে। মানে বিচে বসে বসে যে আমি শুধু বাতাস খাই এটা না, যে মানুষ দেখি যে কয়েকজন এরকম স্যুট বুট পরে আসে, তারপরে যে ফটোগ্রাফার গুলো হায়ার করে এভাবে ছবি, সূর্য ধরে ছবি। হ্যাঁ আমিও তুলি মাঝে মাঝে, কিউট লাগে কিন্তু ওদেরকে, যে সবাই যে নিজেদের মতন আনন্দটা খুঁজে নিচ্ছে। আই এম নট মেকিং ফান অফ দেম, বাট নিজেদের মধ্যে যে এই যে ছোট ছোট জিনিসগুলো রোমান্টিসাইজ করে যে আনন্দটা খুঁজে নিচ্ছে। হ্যাঁ এক একজন ফ্যামিলি নিয়ে আসছে, ফ্রেন্ডস নিয়ে আসছে। ইভেন সাইমনের সামনে বিচটা তো খুবই সেফ, রাত 2টা-3টা পর্যন্ত বসে থাকলে দেখি ফ্যামিলিরা নিয়ে যে গান বাজনা করছে। ইটস আ ভেরি হোলসাম এনভায়রনমেন্ট। সো দেখা যায় যে অনেক সময় যে চিটাগং আসি, কক্সবাজার যাওয়ার প্ল্যান থাকে না, বাট ওই লোভটা কাজ করে, আচ্ছা এটা মাত্র 2-3 ঘন্টা দূরে, আচ্ছা যাওয়া একটু গাড়ি নিয়ে চলে যায়। সো এরকম অনেকবার হয়েছে যে এখান থেকে এসে প্ল্যান ছিল না, বাট চলে গিয়েছি। আসলে মানে এটা অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট, মানে মানুষ আমরা এখান থেকে বসে চিন্তা করি যে একটু দেশের বাইরে যাই, একটু ঘুরে আসি, একটু দেশের বাইরের সানসেট কেমন জানি হয়। আমি জানি না আপনার সানরাইজ পছন্দ না সানসেট পছন্দ, যদি একটু বলতেন। সানরাইজ আমি উঠতে পারি না, তো সানসেটই আমার পছন্দ হয়। সো বাইরের দেশের এক্সপেরিয়েন্সের সাথে কক্সবাজারের সানসেট কোনটা আপনার বেস্ট আপনার জন্য? আমি যদি বলবো কক্সবাজার আমার মানে ইটস ভেরি ক্লোজ টু মাই হার্ট। আমার কাছে অনেস্টলি আমি বিয়েও করতে চাই কক্সবাজারের বিচে। আমার কক্সবাজারের সাথে একটা অন্য রকমের, কক্সবাজারের ছেলেকে বিয়ে করবেন না? না ছেলেকে করতে চাই, হ্যাঁ কোনো সমস্যা নেই, ওটা তো হলে ভালো, আরো ভালো। একটা রেডিমেড, হ্যাঁ একটা রেডিমেড বাসা, নাহলে এখানে ঢাকার থেকে ছেলে বিয়ে করে কক্সবাজারে গিয়ে আবার অ্যাপার্টমেন্ট খুঁজো, হোটেল খুঁজো, এটা একটা ঝামেলা। তুমি একটা স্টেপ কমাই দিলা, ভালো। আমি আসলে যে ক্যামেরার সামনে যে বলে দিলেন, হয়তো দেখবেন এতদিন হয়তো মুভির কোনো প্রশংসা আসতেছে বা কন্টেন্ট, দেখবেন হঠাৎ করে যে এখন একটা রিকোয়ারমেন্ট তোমার কক্সবাজারে একটা লিভেবল একটা বাসা থাকতে হবে যেটা দিয়ে সমুদ্র দেখা যায়। না বাট দেশের বাইরে গেলে না মানে ওই জার্নিটা আবার অন্যরকম, যে জিনিস দেখা হয় নাই, যে স্পেশালি এই যে লাস্ট ইয়ারও আমি, ডানা, রেজা, ইমু, আমাদের একটা ফ্রেন্ড সার্কেল, আমরা হংকং এ গিয়েছি। হ্যাঁ এখন এক এক রকমের সৌন্দর্য কিন্তু এক এক রকম, এটা কম্পেয়ার করা যাবে না। বাট ওইখানে যে ফ্রেন্ড সার্কেলের সাথে আই থিঙ্ক ইটস দ্য পিপল দ্যাট ম্যাটার। যে আমরা হংকং এ থাকি না কক্সবাজারে থাকি, গ্রুপটা যখন ভালো হয়, মানুষগুলো যেমন যদি মজার হয়, দোকানেও ভালো লাগে, সেটাই হ্যাঁ ইটস দ্য পিপল দ্যাট ম্যাটার। এটা আসলেই ট্রু। এবং কক্সবাজার আপনার ভালো লাগার কারণ হয়তো আরো একটা বিষয় যে আপনার সার্কেলটা নিয়ে, হ্যাঁ, এবং খুব চেনা জায়গা। মাঝে মধ্যে মনে হয় না যে নিজের বাংলায় কথা বলছে, আমার নিজেরই মানুষ। হ্যাঁ অফকোর্স। আর আমার মনে হচ্ছে ফ্যান্টাস্টিক ভেকেশন ডেস্টিনেশন, কোনো ডলার চেঞ্জ করা লাগে না, কোনো ভিসা লাগে না, ভিসা রিজেকশনের ভয় থাকে না, এই যে ধামধুম চলে যায়। যাক, সো আপু ঢাকা থেকে আপনি অলরেডি বলেছেন যে ঢাকা আপনার জন্য বেশ কেওটিক প্লেস, কাজ করতে অনেক সমস্যা, জ্যাম, এগুলো সবাই আমরা জানি, খুব কমন একটা প্লেস আর কি। সো একটু যদি আপু বলতেন যে আপনার ব্যস্ত সময় তো কাটে, যেটা একটা বিশাল একটা প্রোডাকশনের মুভি আপনি করেছেন, আপনার অনেক স্ট্রেস ম্যানেজমেন্টের বিষয় থাকে, অনেক স্ট্রেসফুল থাকে, তার উপর হেট কমেন্ট, নেগেটিভ কমেন্ট থাকে, চ্যালেঞ্জ থাকে, অনেক ধরনের অবস্টেকেল থাকে, এটা ট্রু। সো এইগুলোর পাশাপাশি আপনি আসলে কিভাবে নিজেকে অপটিমিস্টিক বা পজিটিভ রাখার চেষ্টা করেন আপু? আসলে হ্যাকসটা কি?
হ্যাঁ, একটা হচ্ছে আই থিঙ্ক আই রোম্যান্টিসাইজ দ্য লিটল থিংস ইন লাইফ। এইটা ইম্পর্টেন্ট যে সবসময় যে বড় কিছু আমার করতে হবে। এখন প্রত্যেকদিন তো আমি আর ফ্যান্টাসি কিংডম গিয়ে মজা করতে পারবো না ফ্রেন্ডসদের সাথে। হ্যাঁ, যেটা এটাও কিন্তু আমি চেষ্টা করি। আমি কিন্তু ফ্যান্টাসি কিংডমের অনেক বড় ফ্যান, এটা জোড়া চালে। একটু পর আমি প্ল্যান করি যে নেক্সট কবে যাওয়া যায়। সো বাট আমার মনে হয় যে আসলে এরকম বড় বড় ট্রিপ না, ছোট ছোট জিনিসও তুমি যদি নিজের মতন রোম্যান্টিসাইজ করো, যে ইভেন ঘুমাতে যাওয়ার আগে আমি যে 10টা মিনিট নিয়ে আমার স্কিন কেয়ার করি, এই স্কিন কেয়ার করে আমার কোনো লাভই হচ্ছে না, পিম্পল উঠতেই থাকে, কিন্তু স্কিন ডাজন্ট কেয়ার। আই এম ডুইং স্কিন ডাজন্ট কেয়ার। বাট দ্য থিং ইজ যে দ্য ফ্যাক্ট দ্যাট আই এম টেকিং এই যে দিস 10 minutes আউট ফর মাই সেলফ, হ্যাঁ, একটু রিল্যাক্স ভাবে, জানিও না প্রোডাক্ট কি, নায়াসিনামাইড, হাইলোরনিক, কে কি করতেছে, একটার উপর একটা খালি লাগাচ্ছি। বাট এই যে একটু ছোট ছোট মোমেন্টস নিজের জন্য নেওয়া, 1 কাপ চা বানানো, বারান্দায় বসে একটু রোদ পোহানো, এই ছোট ছোট জিনিসগুলোই আসলে এটার মধ্যে তোমার বিউটি খুঁজে নিতে হবে। যে কোনো রাস্তায় একটু মরিচাবাতি দেখলাম, নেমে একটা ছবি তুললাম, ছবিটা দেখে ভাল লাগছে, এই ছোট ছোট জিনিসগুলোর মধ্যে তুমি যদি হ্যাপিনেস, এটা প্র্যাকটিস। আমি সবসময় বলি হ্যাপিনেস ইজ আ প্র্যাকটিস। এটা তুমি একদিনে আমি হ্যাপি হব বা হ্যাপি কিভাবে থাকো, এটার কোনো ফিক্সড অ্যান্সার নাই। তোমার অপটিমিজমটা প্র্যাকটিস করতে হবে সবসময়। যে আর আমি একটা থিওরিতে অনেক বিলিভ করি, ইটস কল দ্য বার্ন্ট টোস্ট থিওরি। হ্যাঁ, যে এরকম একটা গল্প আছে খুব ফেমাস, যে সাম গাই ওয়াজ রানিং লেট, কারণ ওর টোস্ট, মানে ওই যে টোস্টারে যে রুটি দিয়েছিল ওইটা ইট গট বার্ন্ট। সো ওইটার জন্য সে একটা জায়গায় লেট হয়। ওই লেট হওয়াটা টার্নড আউট টু বি আ ব্লেসিং ইন ডিসগাইজ, কারণ সে যে কাজের জন্য লেট হচ্ছিল ওইখানে অ্যান ইনসিডেন্ট হ্যাপেন্ড। হ্যাঁ, আই থিঙ্ক দ্য প্লেন ক্র্যাশ না কি জানো, আমি স্টোরিটা ভাবে মনে নেই, বাট ইটস কল দ্য বার্ন টোস্ট থিওরি। আর এটাতে আমি বিলিভ করি দ্যাট ইভেন ইফ ইউ আর রানিং লেট, there is a reason behind it, যে তুমি যেখানে আছো you are exactly, সবসময় যদি ওইটা প্র্যাকটিস করো that you are exactly where you are meant to be, এইখানে this is the right time, this is the right place, I'm meant to be here। এটা তুমি ইউনিভার্সের প্ল্যানই ছিল যে আমি এই মুহূর্তে তোমার সাথে বসে পডকাস্ট স্টেশনে কথা বলবো। এখন আমি এটা চেষ্টা করলেও I couldn't have changed my destiny, so I'm exactly where I'm supposed to be, and the sooner you make peace with it, the happier you will be। তখন একটা কাজ করে, আহা আমার এইটা ছুটে গেল, আমার এই ফ্রেন্ড গ্রাজুয়েট করে ফেলছে, আমার এই ফ্রেন্ড গাড়ি কিনে ফেলছে, আমার এই ফ্রেন্ড বাড়ি কিনে ফেলছে। আর ফেসবুকে তখন সবকিছুই মানে যতটুকু না যে করে পাবলিক, আর শো অফের ব্যাপারটাও একটা আছে, যে মানুষজন আসলে শো অফ আমি জানি না কতটুকু করে, বাট আরেকটা মানুষ যেভাবে নিচ্ছে যে ও নো এই র্যাট রেসে ও আগায় গেল, না, ওর জার্নিটাই ডিফারেন্ট। ইউ আর এক্স্যাক্টলি ওয়ার ইউ আর সাপোজ টু বি, অ্যান্ড হি ইজ দেয়ার অর হি অর শি ইজ দেয়ার হোয়াট দে আর সাপোজ টু বি ডুইং। অ্যান্ড অফকোর্স এটা আমি বলবো না পুরোপুরি ইউনিভার্সের উপর ছেড়ে দাও, এটা নিজেরও হার্ডওয়ার্ক, নিজেরও একটা কাজ করে যে আচ্ছা আমি বাসায় বসে বসে হো থিংস আর নট ওয়ার্কিং আউট, এরকম কিছু না। বাট হ্যাঁ, ইউ ট্রাই ইউর বেস্ট, বাট ওইটার পরে হচ্ছে যে মানে এই কম্প্যারিজনে গেলে কিন্তু আমার মনে হয় যে দিস ইজ অলসো ভেরি মানে হিউজ ফ্যাক্টর, যে মানুষ আজকাল কেন এত বেশি টক্সিক হয়ে আছে, বিকজ দে যে কথাটা বললেন যে ছোট ছোট প্র্যাকটিসই কিন্তু আপনাকে পজিটিভ হওয়ার জন্য হেল্প করে। এবং I do agree যে রাতারাতি কোনো কিছুই সম্ভব না। যে অনেক সময় আমরা চিন্তা করি যে আজকে মোটিভেশন পাইলাম যে কালকে থেকে আমার লাইফ চেঞ্জ হয় না। ছোট ছোট অভ্যাস করতে হবে, ওই অভ্যাসগুলোই হয়তো একটা পরিপূর্ণ একটা মানুষ হিসেবে আমাকে অভ্যস্ত করে তুলবে, না আমি এখন পজিটিভ চিন্তা করব। সো এটা ডেফিনেটলি। সো আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন বা কোয়েশ্চেন আমার মাথায় ঘুরছে যে আপনার অনেক সোশ্যাল মিডিয়াতে আপফ্রন্ট থাকতে হয়, না চাইতে অনেক কিছু শেয়ার হয়ে যায়, করে ফেলে, বা ইভেন্টে গেলেন সেখানে ছবি চলে আসলো, হয়তো কখনো আপনাকে অসম্ভব সুন্দরী লাগছে, হয়তো বা আপনার কোনো সাকসেসফুল কোনো অ্যাওয়ার্ড পেলেন, বা সোশ্যাল মিডিয়াতে তো সবই ঘুরছে দেখা যাচ্ছে, এত বড় একটা মুভি বের হলো। সো যেই কিছু এটা অনেকদিন আগ থেকেই বিভিন্ন জায়গায় কমেন্ট বা অনেকেই শেয়ার করে যে নজর, খুব ইন্টারেস্টিং একটা বিষয়, যে বদ নজরের কারণে এটা হচ্ছে, সেটা হচ্ছে আই ডু বিলিভ ইন নজর। আপনিও মানে আপনাকেও হয়তো অনেকে বলবো, আপনি হয়তো লাইফে কোনো ফেস করে থাকতে পারেন যে এই বিষয়টা তুমি সোশ্যাল মিডিয়াতে এত কিছু শেয়ার করো না, তোমার আমি অনেক বিলিভ করি, এটা আমি অনেক বিলিভ করি। এমন কোন ইনসিডেন্ট আছে যে আসলে এই এরকম একটা ইনসিডেন্ট ঘটলো, এরকম একটা বিষয় হওয়ার কারণে এরকম একটা প্রবলেম আপনার ফেস করতে হয়েছে, বা অসুস্থ হয়ে গেলেন? কি মনে হয়? অসুস্থ হই নাই, বাট এইটা খুবই স্টুপিড একটা এক্সাম্পল, বাট আমি এটা বলবো যে আমি কিন্তু ম্যাক্সিমাম বাসায় যখন ইনস্টাগ্রাম বা কিছুতে স্টোরি দেই, আমি কিন্তু সবসময় সেজে গুজে থাকি না বা প্রপারও থাকি না, প্রায় দেখবো আমার ম্যাক্সি পরা নর্মাল স্টোরি। বাট কোন একদিন মনে হয় আমাকে আসলে মাই স্কিন ওয়াজ ইন ভেরি গুড কন্ডিশন, আমার স্কিনটা ঝকঝক করতেছিল, তো আমি
ওই ইন্টেনশনে স্টোরি দেই না, বাট স্টোরিটা দেওয়ার পরে দিয়েছিলাম অন্য একটা কিছু নিয়ে, বাট অনেক আমার ইনকোয়ারি, আপু শেয়ার ইউর স্কিন কেয়ার রুটিন, ইউর স্কিন ইজ গ্লোয়িং, মাই গড হোয়াট ইজ গোয়িং অন। নেক্সট দিন বিশ্বাস করো আমার এইখানে আউট অফ নোওয়্যার আমার এত ব্রেকআউট। সো এই যে একটা, এটা আমি জানি খুবই স্টুপিড একটা এক্সাম্পল, বাট দ্যাট ইজ ওয়্যার এই যে বদনজর কামস ইন। মেবি এটা আপনার সাথেও ঘটেছে। হ্যাঁ, আর অনেকেই বলে আসলে, আর এটা কিন্তু ট্রু। আর এই জন্য কিন্তু তুমি দেখবা যারা আমার পার্সোনাল প্রোফাইলে অ্যাডেড, আমার পার্সোনাল প্রোফাইল আমি লাস্ট আমার প্রোফাইল পিকচার আপডেট করছি মানে 2018-এ, ইভেন নাথিং। এই যে যদি অ্যাচিভমেন্ট কিছু একটা কোনো সামনে এসে থাকে ওইটা অন্য কোনো সোর্সে, বাট আমি নিজে যে কোনো একটা প্রজেক্ট শুরু হওয়ার আগে বিগ প্রজেক্ট কামিং আপ, স্টে টিউনড, এরকম আমি কিছু ইয়ে করি না, আনলেস অ্যান্ড আনটিল যে ব্র্যান্ডের সাথে কাজ করছে ওরা বলে যে আপু এটা দেন। আদার দ্যান দ্যাট, ইভেন যখন 36 আমরা ফিল্ম করছিলাম, বাট এটার গল্প যে শুরু হয়েছে, শুটিং এর কোনো বিটিএস, এটা আমাদের ইভেন আমাদের ডিরেক্টর রেজাউর রহমান, আমার ফ্রেন্ড রেজা, ওর এটা স্ট্রিক্ট ইনস্ট্রাকশন ছিল, কেউ কোনো স্টোরি দিবা না, কেউ কোনো বিটিএস দিবা না, এটা কোনো দরকার নেই যে মানুষকে জানানোর একটা এত বড়, যখন হবে তখন মানুষ এমনি দেখবে। বাট এটা আমার মনে হয় যে ও সুপারস্টিশন ওভাবে বলে না, বাট এটলিস্ট যে এই যে কাজ হওয়ার আগেই আই হ্যাভ টু শো অফ যে উই আর শুটিং ফর সামথিং বিগ, দিস ইজ হ্যাপেনিং, মাই লাইফ ইজ অ্যাবাউট টু চেঞ্জ। তুমি সেলিব্রেট দ্য গুড থিংস ইন প্রাইভেট, যদি পাবলিকে কিছু আসে দ্যাটস ফাইন, বাট যতটুক মানে ওই আমার মনে কি ওই অ্যারোগেন্সটা নিয়ে কখনো শেয়ার করা উচিত না। আচ্ছা লুক হোয়াট আই এম আপ টু, কারণ মানে বদনজর ইটস ভেরি রিয়েল, ফ্যান্টাস্টিক একটা সাজেশন আসলে সবার জন্য, আমার জন্য ইনফ্যাক্ট, কারণ আমার মনে হয় অনেকে সাফারার এই বিষয়ে। হ্যাঁ, অনেকে কিন্তু এটা বলে যে কাপল পিকচার যারা প্রায় দেয় সাথে সাথে নাকি তাদের ঝগড়া লাগে, এটা কিন্তু অনেক কমন। ট্রু, এই বিষয়গুলোই আমি, তোমার তো সামনে বিয়ে, তুমি এটা মাথায় রাখো, বুঝছো, বাসায় উঠায় কবুল টবুল বলাই সব ফাইনালাইজ করে তারপরে ছবি দিও। আমার এখন তো আসলে লিটারালি আতঙ্ক মনে হচ্ছে এই কথাটা শোনার পরে, যে এত বড় ফিল্ম করার পরেও আমি এখন মাথায় আসলো যে আপনারা যে একটা ফিল্ম আনছেন, একটা মুভি আনছেন, এটা কিন্তু জানেই না কেউ জানে না। অল অফ এ সাডেন যে কি হঠাৎ করে প্রমোশন, হঠাৎ করে রিলিজ, ইটস ফ্যান্টাস্টিক, যে কোনো ভুলেও কিন্তু আমরা জানতে পারিনি। হ্যাঁ, বাট ওইটা আমাদের ছিল না যে না নজর লাগবে, বাট এটা হচ্ছে যে মানে মাঝে মাঝে হয় কি যে মানুষ আসলে আর্লি সেলিব্রেট করা। হ্যাঁ, এক্স্যাক্টলি যে তুমি আমার মনে হয় যে মানুষ এটা ইন্টেনশনালি কেউ নজর দেয় না, এটা একটা যে হাই বের হয় যে থাকে না যে আই উইশ, এই যে কেউ কারো যদি কাপল পিকচার দেখে একটা যে বের হয় যে আই উইশ এটা এরকম বয়ফ্রেন্ড আমারও থাকতো, আই উইশ এরকম হাজবেন্ড আমারও থাকতো, হ্যাঁ আই উইশ আমার এরকম স্কিন হইতো, এই যে একটু যে একটা হ্যাঁ আমার মনে হয় যে এইটা সামহাও একটা নেগেটিভ ভাইব তোমার প্রতি নিয়ে আসে। আর আমি এনার্জিতে খুব বিলিভ করি যে এট দ্য এন্ড অফ দ্য ডে এনার্জি, পৃথিবীটা চলছে এনার্জি দিয়ে, সো নেগেটিভ এনার্জি যখন তুমি অ্যাট্রাক্ট করো ব্যাড থিংস টেন্ড টু হ্যাপেন। সো প্রাইভেট রাখো সবকিছু। ডেফিনেটলি আপু, চেষ্টা করবো আমরা সবাই এই জিনিসটা মেনটেন করো। সো আপু, ইন্টারেস্টিং প্রশ্নে চলে যাই যে ফ্যান ইন্টারাকশন। সো আপনি তো ডেফিনেটলি যখন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেন, আপনি বলেন যে আপনার হঠাৎ করে একটা 10,000 ভিউজ হয়ে যায়, অল অফ এ সাডেন আপনি খেয়াল করেন। সো কি মনে হয় যে আপনার তো ডেফিনেটলি কিছু ফ্যান আছে, কিছু অন্ধভক্ত থাকে আমাদের, আপনি তো এটা রিলেট করতে পারবেন। এমন কোনো উইয়ার্ড ফ্যানের ইন্টারাকশন হয়েছে আপনার লাইফে যে আনএক্সপেক্টেড, এটা কি করলো সে অ্যাজ এ ফ্যান? এইটা খুব রিসেন্টলি হয়েছে। আমি ঢাকার বাইরে একটা হোটেলে ছিলাম, এখন যেটা আমি একটা ভুল করেছি যে হোটেল থেকে আমি একটা স্টোরি দিয়েছি যে রুম টুয়ার যে পোস্ট করে, বাট আমি হোটেলটাকে ট্যাগ করি না, তাই না, হোটেলটা ট্যাগ করি না, বাট সে সামহাও বুঝে গিয়েছে, আই থিঙ্ক বাইরের জানালার ভিউটিও দেখে বুঝে গেছে কোন হোটেলে। আমি তো রুমে একলা, আমি রেডি টেডি হচ্ছি, হঠাৎ করে দরজা একটা নক আসে, আমি খুলে দেখি দিস ম্যান হ্যাজ কাম আপ। আর তো আমি প্রথমে বুঝি নাই কি বলতেছে, কারণ ও খুব অ্যাজিটেটেড ছিল, বলে আপু আসলে আমার আমি ওরকম আই ডোন্ট মিন এনি হার্ম, হি ওয়াজ আ নাইস গাই, বাট আমার একটু তুমি বুঝতেছো একটা হোটেল রুমে আর এটা এমন না যে কোনো রাস্তার সাইডে আবাসিক হোটেল, যে এরকম সেই সিকিউরিটি ক্রস করে আমার রুমটা পর্যন্ত কিভাবে সে, আমি জানি না এক্সাক্ট রুম নাম্বারে সে বেল বাজে, আমি খুলে দেখি, আর সে হি ওয়াজ ভেরি অ্যাপোলজেটিক যে আমি জাস্ট আপনার সাথে একটা ছবি তুলতে চাই, আমি ছবি তুলে চলে যাবো আপু, আমি ছবি তুলতে চলে যাবো। তারপরে
এসে আরো অনেক কথা বলছে, বাট ওর ইন্টেনশনটাই ছিল ও কিচ্ছু করতে চায় না, ও বসতেও চায় না, গল্প করতে চায় না, ও ছবি তুলে চলে যাবে। সো আমি ওই আধা রেডি অবস্থায় তার সাথে আমি ঠিক আছে ভাই, আমি মানে আমার একটু মানে আই এম স্টিল ভেরি থ্যাঙ্কফুল দ্যাট আই গট টু মিট হিম, কারণ আসলে এরকম মানুষের সাথে দেখা হইলেও আমার মনে হয় যে দ্য কাইন্ড অফ এফেকশন দ্যাট আই হ্যাভ, যে এত নেগেটিভিটির মধ্যে যে একটু না হইলেও এই যে লাভ বা পজিটিভিটি আসে, এটাও আই এম ভেরি গ্রেটফুল ফর, বাট দের ইজ আ টাইম অ্যান্ড প্লেস ফর এভরিথিং। সো একটু আমি অ্যাজিটেশন চলে গিয়েছিলাম যে আরে এরকম হোটেল রুমের ডিরেক্টলি বাইরে, বাট না, ইট ওয়াজ নাইস মিটিং হিম। না, উইয়ার্ড ফ্যান না থাকলে তো আসলে এর মজাই না, এই গল্প বলতেও পারতেন না। এটা ভেরি রিসেন্ট। সো এখন যেহেতু মুভি করছেন আপু, সো কারিনা কাইসারের পরবর্তী আসলে প্ল্যান কি, মানে একটু যদি শেয়ার করতে পারেন আর কি আপু। মুভি করেছি একটা, আর মানুষের যেটা আমি দেখলাম যে আমি যতটুকু না ইন্সপায়ার্ড, কারণ আমি একটা মুভি করে কিন্তু আমি হ্যান্ডস আপ করে দিয়েছি, অ্যাক্টিং করা অনেক কষ্ট। এইটা আমি তো আসলে এরকম বড় প্রোডাকশনে আমি যেহেতু রেজার ডিরেক্টোরিয়াল টিমের একজন মেম্বার, সবসময় আমি বিহাইন্ড দ্য ক্যামেরা কাজ করতাম, যে স্ক্রিপ্ট রাইটিং হোক বা ওকে অ্যাসিস্ট করা নিয়ে হোক। হ্যাঁ, তো ক্যামেরার সামনে কিন্তু হোল আদার বল গেম, যে অল আইজ অন ইউ, তুমি যতবার একটা ডায়লগ দিচ্ছ মনে হচ্ছে একটা স্টেজ পারফরমেন্স, সবাই তোমার জন্য ওয়েট করতেছে, তোমার একটা কিছু ভুল হইলে পুরা ইউনিট বন্ধ, তোমার একটা কোনো ইনকনভিনিয়েন্স হলে পুরা শুটিং বন্ধ হয়ে আছে। সো অনেক ধরনের প্রেশার কাজ করে, অ্যান্ড অন টপ অফ দ্যাট, যেটা আমি একদমই পছন্দ করি না, এই যে প্রফেশনাল হেয়ার মেকআপ কস্টিউম, এটা একটা গোল্ডেন রুল, নায়িকাদের অন স্ক্রিন পারফেক্ট থাকতে হবে, একটা চুল এরকম হইতে পারবে না, সে ঘামতে পারবে না, একটু পর পর এসে মেকআপ ঠিক করা, এই যে এই ওড়নাটা এখান থেকে এখানে কেন হইলো। সো এইগুলো আমি যেহেতু ইউজ টু না, তো মানে আমার মনে হয় যে এটা অনেক কষ্ট হয়েছে আসলে শ্যুটটা করতে। আর আমি অনেস্টলি আই ওয়াজ ভেরি হ্যাপি যে ঠিক আছে একটা মুভি করছি, ভালো করছি, ওকে ঠিক আছে, লেট মি গো ব্যাক টু মাই এলিমেন্ট নাও। বাট দ্য কাইন্ড অফ লাভ অ্যান্ড এনকারেজমেন্ট আই এম গেটিং, যে অনেকজন এইভাবে লিখে পাঠাইছে যে আপু আপনি যদি আর অ্যাক্টিং না করছেন, মানে এত আরে ভাই এত অ্যাগ্রেশন কিসের। তো যে আসলে মানে আই থিঙ্ক মানে এটা আসলে মানুষের এনকারেজমেন্ট দেখে আমি নিজেই ইন্সপায়ার্ড হয়েছি যে ঠিক আছে, কারণ আমি যত ভালো করেছি আমি নিজেও আসলে কতটুকু ভালো করেছি এটা তো নিজেরটা নিজে দেখে আমি কি বলবো, এটা তো জাজ করা যায় না। বাট দ্য ফ্যাক্ট দ্যাট পিপল ওয়ান্ট টু সি মোর অফ মি হ্যাজ ইন্সপায়ার্ড মি, অ্যান্ড হোপফুলি আমি চাই যে যেহেতু একটা ভালো গল্প দিয়ে শুরু করেছি, আই উড ওয়ান্ট টু ট্রিট দিস অ্যাজ আ বেঞ্চমার্ক। কারণ ফার্স্টলি মিডিয়াতে কিন্তু মানে ফিমেল স্টোরি টেলার্স অনেক কম, আর যেহেতু আমার ওই অ্যাটলিস্ট ওই প্রিভিলেজ বা ওই রিসোর্সেসটা আছে যে আমি নিজের একটা গল্প মানে যদি বলতে চাই ওইভাবে আমি এক্সিকিউশনটা করতে পারবো, তো আই উড ওয়ান্ট যে আরও ফিমেলসদেরকে ইনভলভ করে তাদের গল্পগুলো সামনে আনা, আর এরকম গল্প নিয়ে কাজ করা যেন এই যে ট্যাবুর যে টপিকসগুলো এইগুলা যেন আরেকটু বড় মিডিয়াতে যেন প্রচারিত হয়। এটা নিয়ে কথা হয় না আসলে, এটা ট্রু। আচ্ছা, নিজের মুভি আসলে কয়বার দেখা হয়েছে এখন পর্যন্ত? বেশিবার দেখা হয় না, 3-4 বার দেখা হয়েছে। মানে কখনো এমন কোন সিন আছে যে এই আমি তো সেই অ্যাক্টিং করছি এই জায়গায়, মানে এরকম কোনো ফানি মোমেন্ট? এরকম আসলে মনে নেই, কারণ আমার অ্যাক্টিং কি মানে আসলে আমি তো জানি বিহাইন্ড দ্য সিন, আসলে মুভিটা কিন্তু তুমি যখন ফাইনাল প্রোডাক্টটা দেখো মুভি ম্যাজিকটা ওইখানে, যারা বিহাইন্ড দ্য সিন কাজ করে তাদের কাছে ওই ম্যাজিকটার ম্যাজিক থাকে না। কারণ আমার খালি প্রত্যেকটা সিন দেখলে আমার একটা ট্রমা মনে পড়ে যে এই সিনের দিন আমার কতটুকু শরীর খারাপ ছিল, এই সিনের দিন আই রিমেম্বার আমি একটা সিনে ঘামতে মানে এক একটা ডায়লগ দিতাম আর এইভাবে এসে আমাকে মেকআপ ম্যান এসে টাচ আপ দিত, আবার নেক্সট ডায়লগটা মানে আমাকে এটা রেজারা এরকম মিলে ফাইজলামিও করতো যে আমি ফ্রিজের ফ্রোজেন ফ্রুট যে ফ্রিজ থেকে বের করলেই ঘাম, আবার একটু গাড়িতে এসিতে যে বসতাম আবার এসে, কারণ আমরা শুট করেছিলাম আবার হিট ওয়েভের সময়, একদম যখন হিট ওয়েভ মানে ওই যে রেকর্ড ব্রেকিং যে হিট ওয়েভ গেল, তখন আমাদের আউটডোর শুট চলতেছে, আর মানে রোদে টোদে পুরো, এখন সিনেমাটাতে তো খুব সুন্দর লাগতেছে যা মানে কালার গ্রেডিং এ মনে হচ্ছে যে মিষ্টি রোদ, এটা কোনো মিষ্টি রোদ কিচ্ছু ছিল না। সো এক একটা সিনের সাথে যেমন ওই মেমোরিগুলো সব তো আর খারাপ মেমোরি না। সো আমার মনে হয় যে অ্যাক্টিং এর চেয়ে বেশি এরকম আমরা যখন মানে যতবার দেখেছি আসলে আমার টিমকে নিয়ে দেখা হয়, সো যেই আমার পাশে বসে টিমের যে আমরা ওগুলা নিয়ে মজা করি যে আচ্ছা এটা দিয়ে মনে আছে, সো ওইটা হচ্ছে অন্যরকম এক্সপিরিয়েন্স আর কি। সো আপু শেষ কিছু প্রশ্ন দিয়ে মানে শেষ প্রশ্ন না, যে যেহেতু আপনি মুভি করেছেন, কখনো কি এমন কোনো ইচ্ছা আছে যে বড় পর্দায় কোনো এমন কোনো নায়ক, আমাদের শাকিব খান আছে বা আরো অনেকে আছে, জায়েদ খান আছে, বা এদের সাথে কখনো কাজ করার ইচ্ছা? না, সবার সাথেই কাজ করার ইচ্ছা, এটা তো ডিরেক্টরের মানে
ও যে গল্পটা বলতে পারবে তাকেই নেওয়া হবে। আপনি ফ্লেক্সিবল তাহলে? আমি সবচেয়ে ফ্লেক্সিবল। আমি আমার কোনো মানে যেটাই বলবো গল্পের ডিমান্ড এখানেও কিন্তু এই যে এই গল্পটাও যে দ্য ফ্যাক্ট দ্যাট রেজা ডিরেক্টেড ইট, আ লট অফ পিপল থিঙ্ক যে ও আমার ক্লোজ ফ্রেন্ড দেখে সামহাউ আই গট প্রেফারেন্স, এটা কিন্তু না। এটার ক্যাস্টিং কিন্তু আসলে ফারুকি ভাইয়ের টিমের এন্ড থেকে এটা এসেছে। চোরকি অনেকটুকু এটা এনকারেজ করেছে ডিসিশনটাকে। সো ইটস অলওয়েজ দ্য স্টোরি অ্যান্ড দ্য ক্যারেক্টার্স দ্যাট ম্যাটার। যদি কোনো একটা ক্যারেক্টার মনে হয় যেটা জায়েদ খানই বেস্ট করবে, জায়েদ খানের অপোজিট এটা কারিনা কাইসারি বেস্ট করবে, অফকোর্স এটা যদি স্টোরিটা বলতে চায়, এটা ডিরেক্টর হোক প্রডিউসার হোক, এটা যদি তাদের মনে হয় যে দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু ন্যাভিগেট দ্য সিচুয়েশন, অফকোর্স ওইভাবেই আগাতে হবে। কারিনা কাইসার সবসময় শুনতাম যে খুব পজিটিভ। আসলে আপুর প্রত্যেকটা উত্তর আপনি যা দিচ্ছেন আমি দেখছি শুধু পজিটিভিটিতেই ভরা। তো এইটা আমি আজকে মানে প্রুভেন যে একদম পজিটিভ হয়ে যাব। আমিও পজিটিভ হয়ে যাচ্ছি এবং কারিনা কাইসার ইকুয়ালস টু সামটাইম হয়তো লিখবে, আমি অন্তত লিখবো যে পজিটিভ। তো যাই হোক আপু, খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে এবং আড্ডা দিয়ে, এবং অনেক কিছু জানলাম। আসলে অনেকে আপনার বিষয়ে অনেক কিছুই জানেন অলরেডি, আপনি অনেক কথা বলেছেন, বাট তারপরও ভিন্ন কিছু জানানোর চেষ্টা করলাম অডিয়েন্সের কাছে আজকে। সো আপু, আপনার কাছ থেকে একটু শুনতে চাই আজকের আয়োজন কেমন লাগলো, এবং চট্টগ্রামে এসে এমন একটা আয়োজন আপনার কেমন লাগলো, যদি একটু শর্ট করে বলতেন। না, আয়োজন তো আমি তোমাদেরকে এসে বলেছি আই লাভ ইয়োর স্টুডিও, আই লাভ ইয়োর টিম। আর আরেকটা হচ্ছে যে এইটা খুব ভিন্ন এক্সপিরিয়েন্স, কারণ আমার মানে চিটাগং এসে কখনো এরকম শুট করা হয় না। টুকটাক ব্লগ শুট করে গিয়েছি, বাট এই যে চিটাগং এর মিডিয়া যে ইটস আপকামিং, ইটস গ্রোয়িং অ্যান্ড ইউ গাইজ আর ট্রাইং টু মেক আ ডিফারেন্স, আই থিঙ্ক হ্যাটস অফ টু ইউ গাইজ। আর তোমরা মানে আই ক্যান সি দিস ব্লোয়িং আপ, মানে আরো কয়েকটা সিজন যদি কনসিস্টেন্ট থাকো, আমার মনে হয় চিটাগং এর দরকার, কারণ দেয়ার আর সো মেনি পিপল হিয়ার উইথ সো মেনি স্টোরিজ টু টেল। আর মানে সিটিটাই খুব ইন্টারেস্টিং। তোমরা যদি সিটি ঘিরেও একটা ওইরকম আয়োজন করতে পারো, আমার মনে হয় যে দিস ইজ হাই টাইম দ্যাট চিটাগং কামস ইন টু ফোকাস। কারণ ঢাকার ওই ঘিসাপিটা মিরপুরের 200 টাকার ফুচকা খেয়ে কেমন লাগলো বুঝছো, মানে এইটা থেকে একটু উই নিড টু স্টেপ আউট, উই নিড টু এনকারেজ। শুধু চিটাগং না, বাংলাদেশের বাইরেও যে সিটিজ আছে, আমার মনে হয় দেয়ার আর আ লট অফ স্টোরিজ টু টেল, দেয়ার আর a lot of people that we need to feature and bring into focus. And the fact that you guys took this initiative, I'm very, very proud of you. Thank you so much আপু আমাদের সাথে জয়েন করার জন্য, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। ওয়ান্স এগেইন থ্যাংক ইউ কারিনা কাইসার আপু। আর সিজন 2 কিন্তু বেশ ইন্টারেস্টিং হবে। সো টিল নাও আমাদের সাথেই থাকুন। সার্কেল প্রেজেন্ট পডকাস্ট স্টেশন সিজন 2, আবারও দেখাবে অন্য কোনো গেস্ট। সো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।